সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডা। আমরা সবাই মিলে একটা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি এবং দেশীয় এই পরিস্থিতিতে আমার মনে হয় যে কথা হওয়া উচিত সচেতনতা বাড়ার জন্য, এবং সবাই মিলে যখন কথা বলছি কিছু না কিছু উপকারী এবং আমার এই সময়ের সাথে যাবে, সময় উপযোগী কিছু কথা এবং সেগুলোই আড্ডার ছলে বলে ফেলা, সেটাই হয়তো এখনকার জন্য ভীষণ কার্যকরী হবে। কথা না বললে আসলে মাঝে মাঝে বিভ্রান্তি বাড়ে, এবং আমরা যত এগুলো নিয়ে কথা বলবো এবং আমাদের আশেপাশের মানুষদের সাথে জানানোর চেষ্টা করব, সেক্ষেত্রে আসলে আমাদের এই যে সময়টা সেটা কাটিয়ে উঠবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, সেরকম একটা প্রত্যাশায় আজকে শুরু করছি। আমি অহনা তাসলিম খান আছি আপনাদের সাথে। আজকে আমাদের যে বিষয়টা সেটা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হলো কঠিন পরিস্থিতিতে সচেতনতা ভীষণ প্রয়োজন, এবং সেই বিষয়ে কথা বলতে ডেকেছি চারজন ভীষণ মিষ্টি মুখের বন্ধুদেরকে, এবং আমার মনে হয় প্রত্যেকের সাথে কথা বলেই আপনি কিছু না কিছু জানবেন, কিছু না কিছু তাদের সম্পর্কে জেনে আপনার ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ইন্টারনেট পরিস্থিতির কারণে আপনারা ইন্টারনেটের নানান মাধ্যমে আমাদেরকে দেখতে পারছেন না বা জুমে যুক্ত হতে পারছেন না, তবুও আমাদের আড্ডা গতানুগতিকভাবেই প্রতি সন্ধ্যা 6টায় শুরু হয় এবং 7:30 পর্যন্ত আমরা এই আড্ডা দিতে থাকি। তো সেখানে আসলে আড্ডায় আমরা এই পরিস্থিতিতে যেমন আড্ডা আপনাদের জন্য কার্যকরী হবে সেটাই করার চেষ্টা করছি। ফোন নাম্বার দিয়ে যুক্ত হতে পারেন, আমাদেরকে কল করতে পারেন। আপনি কল করার নাম্বারটা বলে দিই, 09666791234। এটা আমাদের পর্দায়ও লেখা আছে, এবং আপনারা সেখান থেকে দেখে আমাদেরকে ফোনের মাধ্যমে যুক্ত হয়ে আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো মতামত, আপনাদের যে কোনো ভালো লাগা এবং এই সময়ে কি করা উচিত বলে আপনার মনে হয় সেগুলো আমাদেরকে জানাতে পারেন। চলুন এখন আর কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের বন্ধুদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন ইসরাত জাহান, তিনি সহসভাপতি গুলশান সোসাইটিতে আছেন। তার পাশে আছেন নায়ান ইসলাম, তিনি পাস্ট ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন ইনার হুইল বাংলাদেশে, এবং তার পাশে আছেন সাদিয়া ইয়াসমিন চৌধুরী, তিনি ব্র্যান্ড ম্যানেজার আর তিনি আছেন স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডে, এবং তার পাশে আছেন, আপনারা তো তাকে পর্দায় দেখেই থাকেন, শান্তা রহমান, তিনি একজন অভিনয় শিল্পী এবং একজন উপস্থাপক। চারজনকেই স্বাগতম লেডিস ক্লাবে। ইসরাত আপুর কাছেই শুরুতে এসে জানতে চাই, আপু লেডিস ক্লাবের সাথে আপনার ভালো লাগার মুহূর্ত তো আছেই অনেক বেশি, আপনার সাথে লেডিস ক্লাব জড়িত, আমার মনে হয় আপনার কাজগুলোর সাথেও আমরা পরিচিত, কেমন লাগছে আবার এসে? ধন্যবাদ তোমাকে। আমার কাছে মনে হয় আমি নেক্সাস পরিবারেরই একজন, আমি নিয়মিত আসছি, ভাল লাগছে, দেখি ভালো লাগে। কাজের পরিসর অনেক বেশি বাড়ছে, মানে যতটুকু আগে করতাম তার থেকে আরও বেশি বেড়েছে। আর নেক্সাসের কথা যদি বলি, বন্ধুর পরিসর অনেক বেড়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি বাড়ছে। ভালো লাগছে যে নতুন নতুন বন্ধু পাচ্ছি, নতুন নতুন অভিজ্ঞতা পাচ্ছি, তাদের থেকে শিখতে পারছি, শেয়ার করতে পারছি। যে অনেকগুলো জায়গায় সংশ্লিষ্টতা আছে, সেক্ষেত্রে দেখা যায় বন্ধুর সংখ্যা বাড়লেই মনে হয় কাজেও আসলে গতি বাড়ে। আপনার বাকি কাজগুলো নিয়ে শুনবো, তার আগে আবার একটু নায়ান আপুর কাছে আগে একটু স্বাগতর বাণী শুনে নেই, কেমন লাগছে এসব? আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি আগে আরও 2বার এসেছিলাম, আর তখন এসে এখানেও কিছু বন্ধু আমার হয়েছে নতুন। আর এমনি তো আমি যেখানে কাজ করছি ইনার হুইল, সেখানে তো আমার বন্ধু পরিবেষ্টিত অর্গানাইজেশন, তো এখানে আমি কাজ করছি। আর এখানে আসতে পেরে তো আমার সত্যি খুব ভালো লেগেছে, যদিও এখন একটু ক্রুশাল টাইম যাচ্ছে, বাট তারপরও আই ফিল ব্লেসড যে আমি আসতে পেরেছি আজকে। এমন একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে সাদিয়া ইয়াসমিন চৌধুরী আপনি এসেছেন, এবং আমার মনে হয় যে লেডিস ক্লাবে আপনার অভিজ্ঞতা প্রথমবারের মতো আসা, এবং সেখানে আমরা সকল নারীরা মিলে আজকের এই পরিস্থিতিতেও কথা বলবার চেষ্টা করছি, অনুভূতিটা শুনি। বেসিক্যালি লেডিস ক্লাবের এই অনুষ্ঠানটা আমি মোটামুটি প্রায়ই দেখি, আমার খুব ভালো লাগে আড্ডাটা, এই জম্পেশ আড্ডাটা। আর এই কঠিন পরিস্থিতির ভেতরে আসতে পেরে ভালো লাগছে, আশা করছি দেশের অবস্থা ভালো হয়ে যাবে, অ্যান্ড নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পেরে আসলে ভালো লাগছে। বা চমৎকার, এবং পরিস্থিতি স্বাভাবিকের দিকেই আসলে আসছে, না হলে আমরাও আসলে হাসি মুখে খুব এই অবস্থায় বসে থাকতে পারতাম না। তো আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাণী দ্বারা এবং অনেকভাবে আশ্বস্ত আমাদেরকে করতে পেরেছেন, এবং সামনে আরও কিছু কাজ হবে। শান্তাপুর কাছে এসে জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ যে আজকের এই দিনে আমার প্রথমবারের মতো লেডিস ক্লাবে আসা। আমি অনেকদিন ধরে আসতে চাই, কারণ লেডিস ক্লাবে আসলে কিন্তু অনেক প্রিয় বন্ধুদের, অনেক আপুদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে। আর আমার মনে হয় আজকের দিনে আমাদের সবাইকে, সবার জন্য আর কি সচেতন হওয়ার জন্য আমাদেরকে একটু কথা বলা বা একটু আড্ডা দেওয়া, এটা আমাদের সবাইকে ইন্সপায়ার করবে।
ধন্যবাদ। আসলেই তাই। এখন এসে আমার মনে হয় আমাদের দেশীয় পরিস্থিতি যেহেতু স্বাভাবিকের দিকেই আসলে আসার চেষ্টা করছে, আমরাও আসলে স্বাভাবিকভাবে আমাদের যে স্বাভাবিক জীবন, চলমান জীবন, সেদিকে ফিরে যাবার একটা মনে মনে খুব আশা নিয়ে আসলে আজকে বসে আড্ডা দিচ্ছি। এবং তারপরও আমি এসে ইসরাত আপুর কাছে তার এখনকার যে কাজের ব্যস্ততা বেড়েছে শুনলাম, কি কি কাজ চলছে সেগুলো নিয়ে একটু শুনি। ধন্যবাদ তোমাকে। আমি আসলে এখন এই মুহূর্তে আছি গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে। আমার পরিধি হলো গুলশান হাতিরঝিল থেকে শুরু করে বাড়িধারা পর্যন্ত, আর এপাশে হলো নিকেতন থেকে শুরু করে একদম বনানী ব্রিজ পর্যন্ত। বনানী ব্রিজ বলবো না, আমি রোড 63। তো পুরোটা লেক আমাকে দেখতে হয়। এটার ম্যানেজমেন্টে আমি আছি এখন, দায়িত্বপ্রাপ্ত আমি। তো লেকটা যদি বলি যেটা মরেই গিয়েছিল, তো গত 4 মাস যাবত আমি এটার কাজ করছি। মানে এটা খনন কাজ চলছে, নতুন করে পানি এসটিপি বসানো হবে সিটি কর্পোরেশনের সঙ্গে বসে। ওটা আমরা মানে নতুন করে এসটিপি বসিয়ে পানি পিউরিফাই করে টলটলে পানি যে ছিল সেটা ফেরানোর চেষ্টা চলছে। এটা একটা গুরু দায়িত্ব। করতে গিয়ে অনেক ধরনের অবস্টিকেলও আমার আসছে, বাট আমি নতুন নতুন এক্সপিরিয়েন্সও করছি। যে কঠিন সময় যেটা বলে, এই লেক নিয়ে আমি অনেক কঠিন অভিজ্ঞতা আমার আছে, যে করতে গিয়ে কি কি বাধাপ্রাপ্ত হয়েছি বা কিভাবে করেছি বা কিভাবে চলছে, সেটা সাহায্যও পেয়েছি, আবার বাধাপ্রাপ্ত হয়েছি। এটা হলো একটা সাইড। আরেকটা সাইড হলো যে আমি যদি বলি যে হয়তো কিছুদিনের ভিতরে দেখা যাবে এই লেকে আমরা হয়তো সাঁতারও কাটছি। লেক নিয়ে সবার একটা অভিযোগও এখনো আছে যে লেকের পানির পরিচ্ছন্নতা, সেটা নিয়ে সবাই চিন্তা করেন এবং একটা দুর্গন্ধের ব্যাপারে আসে। তো সেই বিষয়ে কি কোনো কাজ হচ্ছে? সেই বিষয়ে এটা আবার খনন করা হচ্ছে। আর যদি বলি আমরা সচেতন না, আমি পরিষ্কার করছি, আমার বাসাটা সুন্দর হচ্ছে, বাট আমার কেয়ারটেকার, আমার বাড়ির দারোয়ান বা আমার অজান্তে লেকগুলোতে আমরা নিজেরাই বর্জ্যগুলো ফেলছি বা বিভিন্ন বাসার বর্জ্যগুলো আছে। তো এই ব্যাপারে আমার সঙ্গে মাননীয় মেয়র মহোদয়ের কথা হয়েছে, উনি আমাকে অনেকভাবে সাহায্য করেছেন। খননের পরে আমরা এসটিপি প্ল্যান্ট বসাতে যাচ্ছি, অলরেডি একটা বসেছে রোড 63-তে, আর বাকিগুলো তো পর্যায়ক্রমে বসবে। এবং আস্তে আস্তে বিভিন্ন বর্জ্যের কানেকশন যেগুলো আছে বিভিন্ন বাসাবাড়ি থেকে, সেগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে ইনশাল্লাহ খুব সহসাই আমরা পানি দেখতে পাবো। আমার 2 বছর মেয়াদে হয়তো শেষ হবে না, আমি শুরু করে দিয়ে যাচ্ছি এই কঠিন কাজ। আমার পরবর্তী যে আসবে সে হয়তো। আমার কাছে মনেও হয় যে আপু, একটা দেশের উন্নয়ন তো আসলে দেখা যায় যে শুধু রাষ্ট্রীয় দায়িত্বই নয়, বরং নাগরিকভাবে আসলে অনেক দায়িত্ব আছে। ছোট ছোট কিছু কাজের মাধ্যমে দেখা যায় রাষ্ট্রে কিন্তু দায়িত্বরত আছেন অল্প কিছু মানুষজন, আমি বলবো অল্পই নাগরিকের তুলনায়। তো সেক্ষেত্রে নাগরিকই কিন্তু বেশি সংখ্যায়। তা আমরা যদি প্রত্যেকে রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি যে সব হলো সিটি কর্পোরেশন সরিয়ে দেবে, সব একটা দায়িত্বরত একটা ক্লাব আছে তারা মিলে এই কাজটা করবে, একটা সোসাইটি আছে তারা করবে, কিন্তু তারপরে প্রত্যেকটা নাগরিক একটা না একটা ময়লা ফেলছেন। কত কোটি ময়লা সেখানে জমা হতে পারে এবং প্রতিদিন কি পরিমাণ সেখানে এফোর্ট দেওয়ার পরেও কখনোই হয়তো দেখা যাবে সেটা পরিষ্কার হবে না যদি আমরা সচেতন না হই। বেশ সুন্দর বলেছেন। আমরা আসি এই সময়ে নায়ান আপুর কাছে। আপু আছেন পাস্ট ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইনার হুইলে এবং আরও কিছু কাজের সাথে তো অবশ্যই আপনি জড়িত আছেন আমি জানি, তো সেই কাজগুলো নিয়ে একটু শুনে। থ্যাংক ইউ। ইনার হুইল তো আমি আগেও বলেছি যে এটা একটা উইমেন ভলেন্টারি অর্গানাইজেশন। এখানে তো আমাদের যে সমস্ত কাজগুলি আছে তার মেইন কাজগুলো হচ্ছে, যেমন আমরা বেশ কিছু প্রতিবন্ধী বাচ্চাদের স্কুল চালাই। এমনি আমাদের স্কুল যেমন আছে তেমন আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে, এগুলোতে তো কাজ হচ্ছে। আর রিসেন্টলি আমি হয়েছি গুলশান সোসাইটি জোন 3 সেক্রেটারি। জোন 3টা আসলে অনেক বড় একটা জায়গা নিয়ে জোন 3টা আমাদের যে কাজগুলো হচ্ছে, জোন 3তে যে সমস্ত টং ঘরগুলো আছে, আমরা জানি যে রাস্তায় রাস্তায় আজকাল মানে অযথায় বেআইনিভাবে টং ঘরগুলো উঠে, সেগুলো দূরীকরণ করা আমাদের কাজ, সমবেতভাবে আমরা সেটা করছি। আরও আছে যেমন রিস্টাবলিশমেন্ট, যেমন কোনোখান থেকে যদি আমরা কোনো চায়ের দোকান অথবা অযাচিতভাবে কোনো বিকাশ করার যদি দোকান বসে থাকে, তাদেরকে আমরা সরিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছি। এটা করা, ট্রাফিক কন্ট্রোলিং, তারপরে ওয়ান ওয়ে বোথ ওয়েজ, কোনটা একদিক হবে কোনটা 2 দিক হবে রাস্তা, এই সমস্ত দিকেও আমরা খেয়াল করছি। জোন 3 যেহেতু আমি সেক্রেটারি, একজন কনভেনার আছেন, কো কনভেনার আছেন, সবাই মিলে আমরা এটা দিকটা ঠিক করার চেষ্টা করছি। আর সময়টা এখন একটু যেহেতু বলছি যে স্বাভাবিক না, আমাদের কাজ কিন্তু থেমে থাকছে না। আমাদের স্কুলের কাজও যেমন চলছে, আমাদের যেমন সামনে আমরা একটা সার্ভিক্যাল ক্যান্সারের উপরে সেমিনার করব, সেটারও কিন্তু মোটামুটি 80% আমরা রেডি করে রাখছি।
বাহ, বেশ চমৎকার এবং বেশ কিছু কাজ চলছে এবং এই সময়টাতে যেহেতু আমরা খুব আশা করছি যে আগামী কিছুদিন, আগামীকাল সরকারি ছুটি, সাধারণ ছুটি আছে এবং সাধারণ ছুটির পরে আস্তে আস্তে আমরা ভাবছি যে আমাদের দেশীয় পরিস্থিতি যাতে একদম স্বাভাবিক হয়ে যায় এবং আমরা প্রতিনিয়ত ঘর থেকে বের হয়ে এই কাজগুলো করতে পারি, তাতে আপনারও কাজের গতিশীলতা আবার আগের মতো হলে একটু কাজ করে। ছুটি আছে কিন্তু আমরা ছুটিটা সেভাবে আনন্দ সহকারে পালন করতে পারছি না, বিকজ আমাদের তো অনেক কাজ পেন্ডিং আছে এখনো। তো আমরা ঘরে বসে থেকেই ফোনে ফোনে যেভাবে হোক আমরা খুব গুছিয়ে আনছি, যাতে করে দিন সহজ হয়ে গেলেই, ঠান্ডা হয়ে গেলে আমরা যেন তাড়াতাড়ি সেগুলোর অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো করতে পারি। ইন্টারনেট ছাড়া কিন্তু বেশ একটু আপনাদের কাজের একটা অসুবিধা হচ্ছে, তাই না? তো ইন্টারনেট ছাড়া অনেক কিছু ইদানিং হয়ও না, ভাবাও যায় না যে ইন্টারনেট ছাড়া আসলে বিদ্যুতের বিলটা কিভাবে আসলে পরিশোধ হবে, কিভাবে বিদ্যুৎ কেনা হবে, সেটা নিয়েও একটা চিন্তা আছে। সেগুলো নিয়ে আসবো, আগে সবার সাথে ছোট ছোট করে একটু শুনে নেই। সেটা হলো সাদিয়া ইয়াসমিন চৌধুরী, তার কাছে একটু এসে জানতে চাই যে স্কোয়ারের সাথে আছেন এবং সাথে আমি জানি যে বাইকিং এর একটা প্যাশন আছে, দেখে বোঝা যাবে না যে এই মানুষটাই কিন্তু একটা বাইক চালিয়ে দূর দূরান্তে কত দূর চলে যায় একলা অথবা এক ঝাঁক মেয়েদের সাথে, এটা তো সেই বিষয়গুলো নিয়ে একটু জানি। আচ্ছা, স্কোয়ারে আছি প্রায় 4 বছর। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে আসলে অহনা যেটা বললাম যে আমাকে দেখে বোঝা যাবে না অ্যাটায়ারে যে আসলে বাইক নিয়ে দাপিয়ে বেড়াই। শুরুটা হয়েছিল আসলে 2015 থেকে, স্কুটি চালাবো, আম্মু দিবে না এই বিষয় থেকে। এখন লিটারেলি বিভিন্ন খবরের কাগজে এই শিরোনামে আসে যে ছেলেদের বাইক চালায় সাদিয়া, যেটা লাস্ট ওমেন্স ডেতেও এসেছিল। সো হ্যাঁ, মোটামুটি 150 সিসির একটা বাইক চালাচ্ছি আলহামদুলিল্লাহ। দিস ইজ মাই 4th বাইক, ইয়ামাহা MT-15 চালাচ্ছি এবং আমি দুটো গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড আছি, একটা হচ্ছে ওয়ারসি গার্লস এবং একটা হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ডেড বিডি। আমরা সাধারণত ফিমেল কেন্দ্রিকই আসলে বলা চলে যে একটা গ্রুপ। আমরা ফিমেলদের সাথে গ্রুপ করে আসলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যাই, অ্যান্ড এটা ছাড়াও বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস করি। সে ফর এক্সাম্পল সেটা যদি হয় ত্রাণ দেওয়া, কোভিডের সময় আমরা ম্যাসিভ কিছু ক্যাম্পেইনস করেছিলাম। ইভেন ফিমেল হাইজিন নিয়ে, মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে যদি বলি যে ছোট বাচ্চাদেরকে অর্থাৎ বয়সন্ধিকালে যারা আছে তাদেরকে প্রপার যে এডুকেশনগুলো দেওয়া, সেগুলো দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছি। সো আপাতত এটাই হোপ করছি যে দেশের কবে পরিস্থিতি ঠিক হবে এবং কবে নেক্সট ট্যুরটা দিব। হ্যাঁ, এবং আমাদের দেশীয় পরিস্থিতিতে বাইক চালানোটা এবং নারীরা মিলে দূর দূরান্তে যাওয়াটা আসলে কতটুকু মনে হয় যে নিরাপদ এবং সেক্ষেত্রে কি কি প্রিকশন নিতে হয় এবং এটা আমাদের দেশে আসলে এখন কতটা ভালো সময় এসেছে। আগে কিন্তু এটা ভাবাও যেত না যে একটা মেয়ে একা কোথাও যাবে, একটা ট্রেনে জার্নি করবে। এদিকে তুমি একাও এবং সাথে আরও কিছু বন্ধু বান্ধব নিয়েও কিন্তু দূর দূরান্তে যাচ্ছ এবং সেফলি আবার আলহামদুলিল্লাহ ফিরেও আসা হচ্ছে। তো এই প্রসিডিওরগুলো নিয়ে অবশ্যই সামনে জানবো। আমি একটু শান্তাপুর কাছে আসি এবং জানতে চাই যে উপস্থাপক হিসেবে আমি তাকে দেখেই এসেছি বরাবর এবং অভিনয়ের সাথেও সংশ্লিষ্টতা, এখন আসলে আর কি কি ব্যস্ততা চলছে সবকিছু মিলিয়ে, মানে কি চলছে জীবনে শুনে? অনেক ধন্যবাদ অহনা। যে আসলে উপস্থাপনায় তো আমি বরাবরই গত অনেক বছর ধরে আমি স্পেসিফিক্যালি ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে কাজ করে আসছি। সেলিব্রিটি টক শো তো আমরা করছি, একটু ডিফারেন্ট ভাবে চ্যানেলেতে আমি করছি যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে, এবং সেই সাথে এখন যেটা আমি করি বিশেষ ডেগুলোতে একটু বেশি গুরুত্ব দিয়ে সেই শোগুলো করা হয়। আর তার পাশাপাশি আমি বেশ কিছু বছর ধরেই কর্পোরেটে কাজ করছি, আমি স্টক মার্কেটে কাজ করছি ইউসিবি ব্রোকারেজ লিমিটেডে। তো অফিস শো সব কিছু মিলিয়ে চেষ্টা করছি নিজেকে ব্যস্ত রাখার এবং একটু নিজের প্যাশনেটের জায়গাটা কন্টিনিউ করার। এবং যে কোনো বিশেষ দিনে যেরকম আপনি বললা যে মানে দেখা যাচ্ছে বিশেষ দিনে কাজগুলো বেশি করে করার চেষ্টা করছি, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ ভাবে যে ঈদের দিনেও কাজে যাচ্ছে, ঈদের দিনেও তোমাদের ছুটি নেই। তো এই কথাগুলো প্রচুর আসে এবং এখন দেখা যাচ্ছে যখন দেশে কারফিউ চলছে বা যখন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে, যখন চলছিল তখনও কিন্তু টেলিভিশনে তোমার কিন্তু খোঁজ খবর দেয়া বা এখন এই পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের আসলে কি অবস্থা সেই বিষয়গুলো জানানো কিন্তু কখনোই থামে না। এটা একটা দায়িত্বের পর্যায়ে পড়ে গেছে যে নো ম্যাটার হোয়াট ইজ হ্যাপেনিং তোমাকে বেরোতে হবে এবং কাজে যেতে হবে। আমরা এই কাজটা কিন্তু করোনার সময় করেছি। হ্যাঁ, এবং যখন আমরা বাসার বাইরেও যেতে পারছিলাম না তখন কিন্তু জুমের মাধ্যমে আমরা বাসায় বসে চ্যানেলের সাথে কানেক্ট করে আমরা শো কন্টিনিউ করে গেছি। তো এটাই মানে দেশীয় যে কোনো অবস্থাতেই কোভিড হোক কিংবা আরও নানা
নানান রকম যা পরিস্থিতি আসুক না কেন, আমার মনে হয় টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট বা এই যে আমাদের দেশীয় অর্থনীতির সাথে সংশ্লিষ্ট অনেক মানুষ আছেন, যেমন আপুরা নানান সোসাইটিতে আছেন, তাদেরকে কিন্তু বের হতেই হয় এবং তারাও কিন্তু যে কোনো যুদ্ধের মতো যদি পরিস্থিতিও আসে আমরা কিন্তু মানে উই হ্যাভ টু কন্ট্রিবিউট। এটা আমাদের যে স্যাক্রিফাইসটা থাকে এটা কিন্তু একমাত্র আমাদের পরিবারের লোকজনরাই বুঝতে পারেন, তারাই টেনশনে থাকেন যে আমরা যখন এই চেয়ারে বসি বা তুমি যে চেয়ারে আছো সেই চেয়ারে বসি, তখন কিন্তু আমাদের প্রত্যেকের পরিবার একটা টেনশনে থাকে যে ঠিক মতো গেল কিনা, আসলো কিনা, এবং কাজটাও করতে হয়। সেই সমান দায়িত্বের জায়গা থেকে কোনোভাবেই ইগনোর করা যায় না। একদমই। আরো শুনবো অবশ্যই। কথা বলতে বলতে আবার বিরতির সময় হয়ে গেল। বন্ধুরা, আপনারা কিন্তু কল দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্ক্রিনে যে কোনো সময় তাকিয়ে আমাদের নাম্বারটাও শিখে নিতে পারবেন, 09666791234। এটা নাম্বার, আপনারা ফলো করে আপনাদেরকে অবশ্যই কল দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। নিয়ে নিচ্ছে এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি। কঠিন পরিস্থিতি জীবনেরই একটা অংশ, সেটা আসবেই, এবং কঠিন পরিস্থিতি মোকাবেলা যখন করতে হয় তাতে আমার মনে হয় তাতে অনেক স্কিল ডেভেলপ হয়। আমরা ততক্ষণ পর্যন্ত জানি না আমরা কি কি করতে আসলে পারি যতক্ষণ না পর্যন্ত আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এবং মনে হয় যে আচ্ছা এখান থেকে কোথায় যাওয়া যায়, এবং তখনই কোনো একটা সমাধান নিজের অভ্যন্তর থেকেই চলে আসে এবং সেখান থেকে আপনি জানেন যে আপনার সার্ভাইভাল ইনস্টিংক্ট আসলে কতটুকু শক্ত। এরকম কঠিন পরিস্থিতির নানান রকম বিষয় নিয়ে আসলে আজকের কথাবার্তা হচ্ছে। চারজন বন্ধু আছেন এবং আপনারা করতে পারেন আমাদেরকে কল। আমাদের স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা, যেটা ফলো করে আপনারা আমাদেরকে কল দিতে পারবেন, 09666791234। এটা হলো নাম্বার, এবং এটা দেখে আপনারা আমাদেরকে কল দিয়ে আপনাদের যে মতামত, আপনাদের যে ভাবনা, সেগুলো অবশ্যই জানাতে পারেন। ইসরাত আপুর কাছে আসছিলাম এবং আমরা যেটা বলছিলাম যে আসলে যখন ঈদের ছুটি থাকে বা যে কোনো সময়কার ছুটি থাকে, একটা সাধারণ ছুটি থাকে, তো সেই সময়টাতেও দেখা যায় গুলশান সোসাইটি এবং আপনি আরও নানান রকম যে কাজগুলোর সাথে আছেন, এগুলো প্রত্যেকটাই দেশের জন্য প্রকল্প। আমি বলবো যে এগুলো সমাজের জন্যই আপনি করছেন, তো সেক্ষেত্রে আপনারও তো ছুটি হয় না, তাই না? এবারই বলছি, আমার ছেলের বউ ফার্স্ট টাইম দেশে এসছে ঈদ করার জন্য। আমি সকালবেলা ওদের সঙ্গে থাকতে পারিনি, কারণ আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন উনি মানে হজ করতে গিয়েছিলেন, তো আমি দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। তা দায়িত্বপ্রাপ্ত হয়েও যে মানে দায়িত্ব পুরোটাই করতে হয়েছে সকাল থেকে আমাদের। আমার যেহেতু মেয়র মহোদয় আলটিমেটাম দিয়েছিলেন যে 6 ঘন্টায় পরিষ্কার করবেন পুরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তো আমরা যেহেতু ওনাদের সঙ্গে সম্পৃক্ত, একসঙ্গে কাজ করি, তো সেই জন্য সকালেই আমার সবগুলো মানে যারা রোড ক্লিনার আছেন, সঙ্গে আমাদের অন্যান্য ক্লিনারও আছেন, কমিউনিটি পুলিশ আছেন, ওদেরকে নিয়ে আমার একটা মিটিং করতে হয়েছে গুলশান সেন্ট্রাল মস্কের ওখানে। মিটিং করে ওখান থেকে কাজ শুরু করে দিতে হয়েছে। তো ওটা গেল একটা পর্যায়ে, শুধু শুরু করে দিয়ে শেষ নয়, দিনের শেষ পর্যন্ত ওটা মেকশিওর করতে হয়েছে যে সেই জায়গায় গিয়ে ওটা বর্জ্যগুলো ফেলানো হয়েছে, পরিষ্কার হয়েছে, এবং 3 দিন টানা ওই কাজগুলোই আমাকে করতে হয়েছে। আর এমনি যদি বলি প্রকল্প চলছে, প্রকল্প যেমন গাছ লাগানো হচ্ছে, এই মুহূর্তে বর্ষা মৌসুম চলছে, গাছ লাগানোর মোক্ষম সময়। সিটি ব্যাংকের সঙ্গে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছি, যেগুলো আবার দেখভাল করতে হচ্ছে আমাদেরই লোক দিয়ে, গুলশান সোসাইটি দেখছে। আর এরপরে চলছে আমাদের শুধু মশকের সামনেই এসে আসছে, ইয়ের সময় আসছে, ডেঙ্গুর সময়, সেই জন্য মশক নিধনও আমাদের পর্যায়ে পড়ে। তো গুলশানের যত ধরনের কাজ চলে, শুধু গুলশানবাসী আমরা 19 জন লোক করি, 19 জন লোক হলো আমরা ইলেক্টেড, বাকি যারা আছেন ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এবং সেখানে কি আপনি সিটি কর্পোরেশনের সাথে কোনো কোলাবোরেশন করেন নাকি আপনি নিজস্ব উদ্যোগে করছেন? আমার কোলাবোরেশন করতে হয়, যেমন লেক ক্লিনিং করছি কোলাবোরেশনে, সিটি কর্পোরেশনের সঙ্গে অন্যান্য কাজগুলো আমাদের করতে হয়। ট্রি প্ল্যান্টেশন করেছি আমরা, যেমন বিভিন্ন সংস্থা আমাদেরকে সহায়তা দিয়ে থাকেন, এই লেক ক্লিনিংও দিচ্ছে, বিভিন্ন ব্যাংক দিচ্ছে, বিভিন্ন বিল্ডার্স দিচ্ছেন, বিভিন্ন জন দেয়, সহায়তা করি, বাট কাজগুলো করে দিতে হয়। ওনারা হয়তো আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন, বাকিগুলো আমাদেরকে করতে হয়। তো সেই ক্ষেত্রে হয় যে অনেকগুলো কাজ একসঙ্গে যখন করি, ছুটি আসলে হয় না। ওগুলো তো অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কিছু ফেস করতে হয়, অনেক ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়। সব যে সহজভাবে হয় তা না। হয়তো দিনের শেষে দেখলো সবাই যে ওহ সুন্দর তো গুলশান, ঈদের ছুটিতে পরিষ্কার হয়ে গেল। এবার অনেক ফোন পেয়েছি, অনেক কিছু পেয়েছি, এত সকাল কিভাবে শেষ হলো,
সেই কাজটা করতে গিয়ে অনেক কঠিন কাজ যে সময় পার এবং সেটা যদি আপু কেউ যদি কাছে থেকে দেখে বুঝতেন যে আসলে আপনি আপনারা কিভাবে কত সময় দিয়ে এত বর্জ্য পরিষ্কার করছেন, এত কিছু ঠিক করছেন, এটা যদি মানুষ আসলে সেন্সিটিভলি ব্যাপারটাকে দেখতো, তারা হয়তো দেখা যাচ্ছে যে সুন্দর করে যাচ্ছেন, সুন্দর একটা লেকের পাশে বসে ওনাদের খুব ভালো লাগছে, কিন্তু হুট করে সেখানেই বসে বাদামটা খেয়ে প্যাকেটটা ফেলে দিয়ে চলে গেলেন। এটা কিন্তু তিনি আসলে তার খেয়ালই নেই যে এত সুন্দর একটা লেকের পারে আমি যে সময়টা এনজয় করছি, এই একটা ছোট্ট প্যাকেট কিংবা লজেন্সের একটা প্যাকেট এটা আসলে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলে পরিবেশের উপরে, এটা আসলে জানার বিষয় আছে। এটা মনে হয় যে এই বিষয়ক কি আপনারা কোনো ট্রেনিং অ্যারেঞ্জ করেন কিনা, যে আসলে মানুষের ক্লিনলিনেস কতটুকু ইম্পর্টেন্ট? আমরা বিভিন্ন ধরনের টাউন হল মিটিং করছি গুলশান জোনে। জোনগুলো যেমন আমার নায়ার ইসলাম বললেন কিছুক্ষণ আগে, উনি একটা দায়িত্বপ্রাপ্ত আছেন সেক্রেটারি হিসেবে, আমি ওভারঅল ফুল গুলশানের উপরে করছি। টাউন হল মিটিংগুলো থেকে যেটা হয়, গুলশানবাসীরা আসেন, আমরা একটা জায়গায় ওনাদেরকে দাওয়াত করি, আসেন, এসে ওনাদের ভিউ এক্সচেঞ্জ করেন যে কি হলে ভালো হবে, কিভাবে হবে। তখন আমরা বলি যে কি পেয়েছি। যেমন এই লেক ক্লিন করতে গিয়ে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য, বিভিন্ন বাসায় প্রোগ্রাম হয়, বিয়ের অনুষ্ঠান হয়, সেগুলো লেকে ফেলে দিচ্ছে। তখন এগুলো বলার পরে আবার ঈদের পরে যেটা আমি ফেস করেছি যে সবার মানে এত কিছু দেওয়ার পরে আমরা 2টো করে প্লাস্টিক ব্যাগ দিয়েছি, ব্লিচিং পাউডার দিয়েছি, আমরা কালেক্ট করে নিয়েছি, আফটার দ্যাট দেখা গেছে যে অনেক বর্জ্য, পশু বর্জ্য লেকে ফেলে দিয়েছেন। হয়তো আমরা জানি না, আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ডগুলো আছেন ওনারা আমাদের অজান্তেই ফেলছেন। সেই জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। আর খুব রিসেন্টলি আমরা যাচ্ছি শব্দ দূষণের উপর। আমরা ড্রাইভারদের, গুলশানে যত ড্রাইভার আছে, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে একটা সেমিনার আয়োজন করতে যাচ্ছি, একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি। ওখানে ড্রাইভারদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, দিনভর প্রোগ্রাম হবে, ওদেরকে আবার একটু রিমিনারেশন দেওয়া হবে, এনকারেজ করা হবে। তো ওইরকম একটা প্রোগ্রামে যাচ্ছি। এবং ডাস্টবিনের ব্যাপারটা একটু আসি, সেটা হলো অনেক বেশি যে ডাস্টবিন আছে আশেপাশে সেটাও তো দেখছি না। তো সেই ক্ষেত্রে ডাস্টবিনের সিচুয়েশনটা কি, মানে এটা কি আপনারা জায়গায় জায়গায় প্রতিস্থাপন করছেন, বা নাকি কোনো জায়গা আছে সেখানে সবাইকে বলছেন যে এদিকটা এসে ডাস্টগুলো রাখতে হবে? নরমালি আপনারা দেখবেন যে এভিনিউতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমাদেরকে 100 বড় ডাস্টবিন দিয়েছে। দেখবেন যে ওগুলো এভিনিউতে আছে, বিভিন্ন গলিতেও দেয়া আছে, পর্যায়ক্রমে আমরা লাগাচ্ছি, যেগুলো স্মার্ট ডাস্টবিন আপনি বলতে পারেন। আচ্ছা, ওগুলো মানে চুরি তো আমাদের দেশে ছোটোখাটো জিনিস থাকে, আবার ময়লা জমে থাকলে আমরা অনেক সময় দেখতে পাই না, আমাদের ক্লিনাররা সেগুলো করছে। তো সেগুলো একটা মানে বাজার সিস্টেম আছে যেগুলো তুলে নেওয়া যাবে না। এগুলো যখন এগুলো আমার সাইরেন বাজতে থাকবে, স্মার্ট কেউ তুলে নিয়ে গেলেই সাইরেন বাজবে, ওটা চুরিরও সম্ভাবনা খুব কম থাকে। আর এর উপরে আমি আবার মানে গুলশান সোসাইটির পর্বত একটা আছে, আমি আছি অর্থনীতি সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি ভাইস প্রেসিডেন্ট। ওখানেও কিছু কাজ করতে হয়, যে যারা স্টুডেন্ট যারা আছেন বিভিন্ন রকমের এইড দেয়া, বা কেউ সিক থাকলে তাদের ফান্ডটা কিভাবে যাবে, ওখানেও আমি কাজ করছি। তারপরে আবার আছি ইনার হুইল, একটা ক্লাবে আছি আমি, ইনার হুইল ক্লাব, ঢাকা অর্কিডের প্রেসিডেন্ট হিসেবে এবার এসেছি আমি। ওখানেও আপনারা দুজন কি একই ইনার হুইলে আছেন নাকি এটা আলাদা আলাদা? দুটো ক্লাব। আচ্ছা, আর সে হলো ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ। এটা বলে কি ডিস্ট্রিক্ট 3 to 8। 3 to 8-এ যেমন 60টা ক্লাব আছে, 60টা ক্লাবের এই ক্লাবটা হচ্ছে ঢাকা অর্কিড, সেটা হচ্ছে একটা ক্লাব। আচ্ছা। এবং আপু যে গুলশান সোসাইটির একটা সেগমেন্টে আছেন, সেটা হলো এই গুলশান সোসাইটিরই একটা সেগমেন্ট আছে। পুরো গুলশানেরই তো কিছু জোন থাকে, আমার কোথায় আমার বসবাস, আমি কোথায় থাকি সেই অনুযায়ী আমার একটা জোন থাকে, সেই জোনেরই আমি হচ্ছে সেক্রেটারি। আচ্ছা, তো বেশ কিছু কাজের কথা আপু বললেন, তো এবং এই ক্ষেত্রে আমি জানি যে যে কোনো কাজ সম্পাদন করতে আমাদের দেশে কিংবা যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে এই কাজগুলো কিন্তু সহজ কাজ নয়, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান। তো সেই বিষয়টা একটু শুনে। এটা অবশ্য ঠিক যে লোকজন ভাবে যে যখন আমরা বিশেষ করে পুলিশের সঙ্গে, যেহেতু গুলশান সোসাইটির একটা কাজ হয়, ডিএমপি পুলিশ যেহেতু থাকে আমাদের সঙ্গে, সিটি কর্পোরেশনের লোক থাকে, তো আমরা যখন পুলিশের সঙ্গে আমরা কয়েকটা মেয়ে হয়তো যাচ্ছি কাজ করছি আমার জন্যই, তখন লোকজন না মানে কাজ কি করছি সেটা দেখার বদলে আমরা কি করছি পুলিশের সঙ্গে সেই গোপন তথ্য জানার জন্য বেশি ব্যস্ত থাকে। আচ্ছা, তো যেমন আমার বাসাতে ওখানে, তো আমার বাসায় যে দারোয়ান, সে একদম মানে আমি কাজ করছি, আমি আশেপাশে কিছু দেখিনি, বাট সে আমার শাশুড়িকে গিয়ে বলছে ভাবিকে দেখলাম পুলিশের সঙ্গে। এটা হচ্ছে একটা মানে আমাদের দেশে এটা কিন্তু একটা ট্রমার মতো, যে পুলিশের সাথে যদি দেখা যায় তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা ক্রাইম নিয়ে কথা হচ্ছে, আর কোনো কাজ হতে পারে না। পুলিশ যে আমার কাজে হেল্প করতে পারে, বা আমি যে পুলিশকে অ্যাসিস্ট করতে পারি কাজ
সহজে কি করে সমাধান করা যায় সে ব্যাপারে এটা জনগণের মধ্যে একটু মিসকনসেপশন আছে, অ্যাওয়ারনেসের একটু অভাব আছে। যেমন পুলিশ যে আমাদের বন্ধু বরাবরই আমাদের প্রধানমন্ত্রী বলে আসছেন, আমাদের আইনের জায়গা থেকে আইনমন্ত্রী বলে আসছেন, আমরা দেখছি যে পুলিশ আমাদের বন্ধু, এই কথাটা আমরা বলতে চাই, এটাকে আমরা স্থাপন করতে চাই, কিন্তু পুলিশ বাড়িতে আসছেন মানেই যেন কেলেঙ্কারি হয়ে গেল এরকম একটা ব্যাপার হয়ে যায়, আমি খেয়াল করে দেখেছি। তো সেক্ষেত্রে পুলিশের সাথে মানে হ্যান্ড টু হ্যান্ড যে আসলে আমাদের বেশ কিছু কাজ আছে, পুলিশ হোক, বিজিবি হোক, আর্মি হোক, এই জিনিসগুলো যে এই যে টার্মগুলো, এগুলো যে জব, আমার মনে হয় যে একটা বড় পেশায় তারা নিয়োজিত আছেন এবং তারা জনগণের সেবায় নিয়োজিত আছেন। এবং আমরা সবাই ঘরে কিন্তু বসে থাকতে পারি, ওনারা কিন্তু কেউ বসে থাকতে পারছেন না, ওনাদের কিন্তু নিজের জীবনটাকে ঝুঁকি নিয়ে ঘর থেকে বেরোতেই হয়েছে এবং তারা আসলে আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ারই চেষ্টা করছেন। তো সেই মানুষগুলোকে আসলে বন্ধু না ভাবার আসলে কোনো সুযোগ হয়তো সোসাইটিতে যেটা হয় আমরা কাজ করি, ওনারা হয়তো একটু বসে থাকতে চায় পুলিশরা, বাট আমরাই নিয়ে আসি দুইটা জিনিস দেখানোর জন্য। আসলে আমরা কি কাজটা করছি সেটা যেমন ওনারা দেখুক, যেটা লিগালি আমরা করতে চাই, আর আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্স দরকার। বিকজ আমি যখন একটা টং ঘরকে আমি উঠিয়ে দিব, সেখানে কিন্তু আমার একটা আইনে একটা সাহায্য দরকার। সেক্ষেত্রে একটা পুলিশ থাকলে, ডিএমপির পুলিশ যখন এসে আমাদের সঙ্গে কাজ করে, আমরা যে কাজটা 10 বার বললে হতো, উনি একটা কথাই কিন্তু ওই টং ঘরটা এমনি উঠে যাচ্ছে। হ্যাঁ, মানে তাদের সেই অথরিটিটা আছে এবং তারা হেল্প করলে যে কোনো কাজ আরো সহজ হয়ে যায়। এটা আসলে এইজন্য আমাদের একজন আরেকজনের সাহায্য একটু সত্যি দরকার আছে। এই কোঅপারেশনটা তো আপনারা পেয়েছেন, এরকম না যে পুলিশ আছে বা আপনি হলো যে কোনো ক্যান্টনমেন্ট এরিয়া দিয়ে যাচ্ছেন, তো আর্মির সাথে যদি আপনার কমিউনিকেট করতে হয়, আমরা কি সহযোগিতাই বেশি পাই নাকি তাদের কাছ থেকে মনে হয় যে না আমরা আর্মি, আমরা এটা করব না, এরকম কি হয়েছে কখনো? না, পুলিশের সঙ্গে তো অবশ্যই হয়নি, আর্মির সাথে যেহেতু আমাদের কোনো কাজ এখন পর্যন্ত হয়নি, আমরা শুধু আমাদের লোকাল গুলশান থানার পুলিশ, যেটা ডিএমপি পুলিশ, ওদের সঙ্গে কাজ করেছি। ওনারা ভীষণ রকমের হেল্পফুল এবং আমরা যতটাক্ষণ, আমার তো মনে পড়ে যে আমরা যখন আজাদ মসজিদ, মানে আমি বলছি রোড নাম্বার 35 থেকে শুরু করে আমরা হাঁটতে 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 সেই বনানী ব্রিজের ওখান পর্যন্ত এতটা পথ কিন্তু সেই ডিএমপি পুলিশ আমাদের সঙ্গে ছিলেন এবং তার বাহিনী 6 জন 7 জন যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ ছিলেন তারা ছিলেন, এবং প্রত্যেকটা জায়গা জায়গা থেকে কিন্তু আমরা টংঘর উঠিয়েছি, প্রত্যেকটা জায়গার। তো এত সহযোগিতা ওনারা ছাড়া তো আসলে হতো না। একদমই তাই। আরও শুনবো অবশ্যই, আমরা সাদিয়া আপুর কাছেও শুনবো, শান্তা আপুর কাছেও শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে। বন্ধুরা, বিরতি থেকে এসে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে আসলে কি কি করা যায় এবং কারা আমাদের বন্ধু এবং কি করণীয় এখন এই সময়, সেই সব কিছু নিয়ে আলাপ হবে, সঙ্গে থাকুন। দিন শেষে আমরা সবাই আসলে ভীষণ ভালো থাকতে চাই এবং ভালো থাকার জন্যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে ভালো সময়কে ফিরিয়ে আনার একটা স্পৃহা অবশ্যই থাকতে হয়। তো সেই বিষয়গুলোকে নিয়েই আসলে কথা হচ্ছে। আমাদের জীবনে শুধু ভালো সময় আসলে কিন্তু ভালো সময়ের মূল্য থাকে না, তো কঠিন সময় আসলে দরকারিও মাঝে মাঝে। কঠিন সময়গুলো আসলে কিভাবে সেটাকে মোকাবেলা করে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। এখন আমরা সাদিয়া ইয়াসমিন চৌধুরী আপু, সাদিয়া আপুর কাছে এসে জানতে চাই যে দেখা যাচ্ছে যে অফিসে তো যেতে হচ্ছে, এটা আসলে কর্পোরেট জব মোটামুটি নিয়ম মাফিক হয়ে যাচ্ছে, অত শৃঙ্খলার ভিতর থাকলে খুব একটা পরিবর্তন যে আসে তা নয়, কিন্তু তোমার যে পরিবর্তনটা সেটা হলো যে তোমাকে ঘর থেকে বেরিয়ে মাঝে মাঝেই তোমার যে গ্রুপ আছে, তোমার যে সোসাইটি আছে, তাদের সাথে তোমাদের একটা ট্যুর হয়, তোমরা নানান রকম সোশ্যাল ওয়ার্কও করো। এবং নারীরা এখন পর্যন্ত, আমি তোমাদেরই অ্যাসোসিয়েশনের কিছু মানুষ কিছুদিন আগে আমার গেস্ট হয়েছিলেন, আমার বন্ধু হিসেবে এসেছিলেন, তারা বলেছেন যে এখনও নাকি তারা যখন বাইক চালিয়ে যাচ্ছেন তাদেরকে হয়তো সাইড দেওয়া হচ্ছে না, বা আপনি ঠিকঠাক চালাচ্ছেন না, কিংবা মেয়ে মানুষ বাইক চালানোর কি দরকার। তো তোমরা এত সোশ্যাল কাজগুলো করছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা মানে সোসাইটিতে কন্ট্রিবিউশন আছে। তো এই যে এই ছোটোখাটো অসুবিধাগুলো বা কঠিন সময় যখন আসে এবং ঘরকে সামলিয়ে সবাইকে কনভিন্স করে যে না আমি মেয়ে, তুমি যদিও মনে করো আমি মেয়ে তাও আমি পারি, এই যে কনভিন্সিংটা, এই পুরো ব্যাপারটাকে আসলে কিভাবে ডিল করো সেটা জানতে চাই। বেসিক্যালি অফিসে তো ট্রান্সপোর্টেশন দেয়, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মাঝে মাঝে দেখা যায় যে লেট হয়ে গেল কিংবা অফিসের পরে কোনো কাজ আছে, টাইম বাউন্ড কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে ম্যানেজ করতে হলে আমার মনে হয় ঢাকার যে ট্রাফিকের সিনারিও, বাইক ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল অ্যান্ড ফ্রেন্ডলি একটা ভেহিকেল আমরা বলতে পারি। অ্যান্ড আমি যদি বলি যে ট্যুরের কথা,
সেই 2015 থেকে তো, বাট আমি যদি 2015 থেকে এখন 2024-এর কথা বলি, অনেকটাই ঠিক হয়ে আসছে, বাট এখনও আছে। লাইক আমরা যখন হাইওয়ে ট্যুরগুলোতে যাই, আমরা প্রপারলি সেফটি গার্ড পরে যাই, মোটামুটি একটা রোবটের মতো লাগে দূর থেকে দেখতে। সো যখন হেলমেটটা খুলছে আমাদের কিন্তু বোঝা যায় না দূর থেকে আমার যে ছেলে নাকি মেয়ে। এক্স্যাক্টলি এরকমও হয়েছে মানুষের, আমাদের তো ক্যামেরা লাগানো থাকে, তো হেলমেটটা খুললে আমার যখন দেখলো যে মেয়ে, তাদের এক্সপ্রেশনগুলো আসলে দেখার মতো থাকে, মজাও লাগে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে হাঁটছে কানের পাশ দিয়ে কিছু একটা বলে গেল, সেটাও খারাপ লাগে। বাট এটা আসলে দেখতে দেখতে না হয়ে গেছে, তাদের কথা গায়ে লাগালে তো আসলে আমরা আগাতে পারবো না, সেটা যে কোনো দিকেই যায় না কেন, সেটা পাহাড় পর্বতে হোক কিংবা সিলেটের মতো চা বাগান হোক, মোটামুটি বাংলাদেশের সব জায়গায় আমরা গিয়েছি। সব জায়গায় যেমন খারাপ কথা বলার মানুষ আছে, বাহবা দেওয়ার মতো, পজিটিভলি আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো মানুষও আছে। এবং তোমার কখনো মনে হয়েছে যে জাস্ট বিকজ তোমরা মেয়েরা হিসেবে গিয়েছো কোনো জায়গায়, সেই কারণে তোমরা আসলে বেশি অসুবিধায় পড়ছো, এমন হয়েছে কখনো? হ্যাঁ, এটা তো অবশ্যই। মেয়ে হিসেবে যদি বলি, রোডের যদি কথা বলি যে অ্যাক্সিডেন্টাল কিছু ইস্যুস যদি থাকে, এটা ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে। সে ফর এক্সাম্পল রাস্তায় যে ট্রাক বাসগুলো যখন চাপ দেয়, হ্যাঁ, তখন আসলে কন্ট্রোল করা তো একটু ডিফিকাল্ট হয়। দেখা যাচ্ছে একটা মেয়ে পড়ে গেল, তখন আচ্ছা মেয়ে মানুষ চালাতে পারে না দেখে পড়ে গেছে, অথচ এই বাস চাপ দিলে কিন্তু অসংখ্য ছেলেদের অ্যাক্সিডেন্টের ঘটনা আছে, তাই না? ট্রু। সো ওই জিনিসটাকে মানিয়ে নেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে, বাট আমরা তো এগিয়ে যাচ্ছি। সো এবং নিরাপত্তার বিষয়টাতেও আসো, সেটা হলো যে আমাদের দেশে আসলে নিরাপত্তা ব্যাপারটা কেমন? তুমি তো অনেক জায়গায় যাচ্ছ এবং আমি জানি যে তুমি প্রত্যেকদিনই সেফলি ফিরে আসো, তো এখন তার মানে আমাদের দেশীয় নিরাপত্তা আগের পরিস্থিতি থেকে এখনকার পরিস্থিতিতে কতটা পরিবর্তন তুমি পাও এখন ঘর থেকে বেরোলে? নিরাপত্তা আগের থেকে অবভিয়াসলি বলবো ভালো হয়েছে। পুলিশ কিংবা কিছু মানুষ আছে আসলে যারা উইলিংলি হেল্প করে। আমি এবং আপনারা বললেন যে পুলিশ রাস্তায় যাকেই পাচ্ছ না কেন, তারা এখন হেল্পফুল হয়েছে আগের থেকে। আমরা যদি বলি যে আমাদের তো আসলে ট্রাফিকদের সাথে বেশি এনকাউন্টার করতে হয়, যেহেতু আমরা হাইওয়ে মেনটেন করি। সো সেটার কথা যদি বলি, তারা অনেক বেশি লিবারেল, তারা অনেক বেশি ফ্রেন্ডলি। আর বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি আসলে আমাদের অ্যাজ আ ফিমেল বলি কিংবা বাইকার কমিউনিটি আছে, তো যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় আগে থেকে বলা থাকছে যে আমরা অমুক সময় অমুক মানুষজন 15টা 20টা মেয়ে বাইক নিয়ে যাচ্ছে। সো আগে থেকে হোমওয়ার্কটা করা আছে। এক্স্যাক্টলি, এই রুট দিয়ে যাবো, এখানে থামবো, তোমরা রেডি থেকো, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। কারণ ফিমেলদের জন্য আসলে মানে যেমন ফ্যামিলি সামলিয়ে এইখানে যাওয়াটা যেমন ডিফিকাল্ট, ঘুরতে যাওয়া, আমি বলবো যে সেফলি তো ফিরেও আসতে হবে। সো সেই প্রিকশনগুলো নিয়ে আমরা বের হই আসলে। এটা বেশ ঠিক, কারণ দেখা যায় কি যে প্রত্যেকবারই প্রত্যেকটা ট্যুরেই প্রমাণ করতে হবে যে আমি কিন্তু যাব এবং আমি ঠিক হয়ে ফিরে আসব, কিন্তু যদি একবার ভুলভাল কিছু একটা হয়ে যায়, ওই একবারের কথা ধরেই আসলে মানুষ আগের সব ট্রিপ ভুলে যাবে, যে এতবার তুমি কত বড় বড় ট্রিপ দিয়েছো, কিন্তু একবার একটা অ্যাক্সিডেন্ট হলে বলবে না 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 তুমি এটা কেপেবল না, তুমি আর যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকবারই তোমাদের হোমওয়ার্কটা ততখানিই থাকা লাগে। এবং পরিবারের মানুষরা না, ওনারা মনে করেন যে ওনাদের কাছে জবাবদিহির জন্য হয়তো, কিন্তু আমাদেরও তো নিজস্ব সেফটির একটা কনসার্ন আছে, তাই না? আমরাও তো ঠিকভাবে ঘরে ফিরতে চাই। আর অ্যাক্সিডেন্টের বিষয়টা যদি একটু বলি, সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট নিজের কারণে যতটুকু হয়, অপোজিট মানুষটার কারণে বেশি হয়। কারণ আমরা যতই চোখ কান খোলা রেখে চলি, আমাকে কেউ মেরে না দিলে, আমাকে কেউ ফলস পজিশনে না ফেললে কিন্তু কেউ যেচে বুঝে আসলে অ্যাক্সিডেন্ট তো করতে যাবে না। সেটাও একটা বিষয় আসলে। একদমই তাই। তো সেক্ষেত্রে আসলে যানবাহনের অনেক সময় দেখা যায় হাইওয়েতে যারা যানবাহন চালাচ্ছেন, এই ধরনের ড্রাইভার, তাদের যে ট্রেনিং এর বিষয়টা, এবং দেখা যায় অনেক সময় বাচ্চারাও যানবাহন চালাচ্ছেন, এবং লাইসেন্স পাওয়ার যে বিষয়গুলো, সেগুলোতে মনে হয় আরো একটু কশাস হওয়ার বিষয় আছে। কারণ তুমি চালাচ্ছ ঠিক করে, তোমার এডুকেশন আছে, কিন্তু আরেকজন তার যদি এডুকেশন না থাকে, হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? এটা একটা বিষয়। আমরা একটু শান্তাপুর কাছে আসি, এবং আমি জানি যে দেখা যায় যে মিডিয়াতে কাজ করা, এবং ক বছর হলো তোমার, বলো? আমি আমার ইন্টারমিডিয়েটের পরেই প্রায় 16-17 বছর ধরে টানা কাজ করছি। 16-17 বছর। তো এই যে এই জায়গাটা, এটা নিয়ে অনেকেরই মানুষের মাথায় নানান প্রকার ফ্যান্টাসি আছে। হ্যাঁ, আমি বলবো ফ্যান্টাসি, কারণ আমার কাছে মনে হয় এমন কিছু মিডিয়াতে এমন কোনো ডিলিউশন বা এমন কোনো অসুবিধা হয় না যেটা কিনা নর্মাল কর্পোরেট একটা সেক্টরে হয় না। যে বিপদটা মানুষ মিডিয়ার লাইফ নিয়ে ভাবে, সেই বিপদটা যে কোনো জবে, যে কোনো জায়গায় হতে পারে। তো মিডিয়া নিয়ে তারপর ওই যে আমরা সাজগোজ করে থাকি, এবং মনে হয় যে ওরা আবার কিসের কঠিন পরিস্থিতি। এখন তুমি একটু তোমার কঠিন পরিস্থিতিটা একটু সবাইকে শেয়ার করো, এবং সেটা কিভাবে মোকাবেলা করো সেটা বলো। আসলে যখনই আমরা মানে খুব আর্লি যে টিনেজ বয়স থেকে অথবা ইয়াঙ্গার বয়স থেকেই তো আমরা একটু টেলিভিশনে কাজ করতে চাই, সেটা উপস্থাপনা হোক, অভিনয় হোক,
গান হোক, নাচ হোক। তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যে বেসিক এডুকেশন যেটা থাকবে, পড়াশোনা যেটা, সেটা যেন কোনোভাবে ক্ষতি না হয়। যেটা আমার বেলায় আমার পরিবারের প্রধান ব্যাপার ছিল, যাই করো তোমাকে কিন্তু তোমার পড়াশোনাটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, এটা আমি নিজের বেলাও করেছি। আমি বলবো যারা টেলিভিশনে কাজ করতে চান বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে চান, আপনার একাডেমিক পড়াশোনাটা অবশ্যই ঠিক রাখবেন। সেটা আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য এবং আপনার ভবিষ্যতে ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে হলো যে আপনার চারপাশের মানুষ কি বললো না বললো, আপনি যদি লেগে থাকেন, সফল হন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্ত বাধা বা ডিস্টার্বেন্স কাটিয়ে যাবে আর কি। আর পরিবারের মানুষের সাথে যতটা বেশি পরিমাণে হোক যে আপনি কি করতে চান, সেটা করলে কি হবে, সেটা মিডিয়া হোক, কর্পোরেট হোক বা যে কোনো কাজই হোক, আপনি তাদের সাথে একবারে কিন্তু পরিবারের লোকজন অনেক সময় রাজি হয় না। হ্যাঁ, আমরা দেখি যে আমাদের বাবা মারা সচেতনতার জন্য বা আমাদের সেফটির কথা চিন্তা করে যে না ওইখানে কিভাবে কাজ করে আমরা জানি না, বুঝি না, আপনাকে একবার মানা করবে, দুবার মানা করবে, কিন্তু আপনাকে বারবার চেষ্টা করতে হবে। যারা কাজ করতে চান আমি বলবো যে বাধা সবসময় থাকবে, হ্যাঁ, পরিবার থেকে থাকবে, সোসাইটি থেকে থাকবে, কিন্তু আপনি আপনার জায়গায় ডেডিকেশনটা থাকবেন এবং যতটুকু কাজে আমরা করি বা করার চেষ্টা করব সেই জায়গাতে যেন আমি একটু মানে অনেস্ট থাকি যে আমি এই কাজটা করছি, আমি এই কাজটা করার জন্যই এসেছি। আরেকটা জিনিস হলো নেম ফেম টাকার যে ব্যাপারটা থাকে, সেই জায়গা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। যে আপনি যদি আপনার টাকা বা ফেমের জন্যই কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু কাজের অনেস্টিটা থাকবে না। একদমই তাই। এবং আমি সবসময় এটা খেয়াল করেছি যে টাকার উপর ফোকাস করলে কাজের উপর ফোকাস কমে যায়। তো এক্ষেত্রে আমি যা বলবো, যারা একদম টিনা যাচ্ছেন বা কাজ করতে চান, অবশ্যই আপনার টাকা কাজ করতে করতে আপনি অবশ্যই সেটা পাবেন, ফেমও পাবেন, কিন্তু আপনাকে একটা লম্বা সময় ধরে কাজ শিখতে হবে, করতে হবে এবং সেই রেসপেক্টটা আমি বলবো যে অনেক ক্ষেত্রেই আপনি যে কাজই করেন, মিডিয়াতে করেন, অফিসে করেন, আপনার প্রতি আপনার নিজের এবং আপনার পরিবারের এবং আপনার চারপাশের মানুষের সেই সম্মানবোধটা আছে কিনা। হ্যাঁ, ওই যে রেসপেক্ট টুয়ার্ডস দ্য প্রফেশন, এটা খুব ইম্পর্টেন্ট। একটা কঠিন কথা মনে রাখতে হবে, মানে এই যে আপনার ব্যাংকে কত টাকা আছে এটা কিন্তু কেউ আপনাকে কোশ্চেন করবে না, যে এবং কত টাকা আর্ন করেন সেটাও কেউ কোশ্চেন করবে না। আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে যে আমাকে আরেকজন মানুষ আমার কাজের কারণে, আমার বিহেভিয়ারের কারণে, আমার প্রফেশনের কারণে আমাকে সম্মান করছে কিনা। আপনি কোটি টাকা ইনকাম করেন বা লাখ টাকা ইনকাম, তাতে কিচ্ছু যায় আসে না, কোনো প্রফেশনেই কিন্তু সেটা যায় আসে না। সেই কারণে আপনাকে এই টাইপের বাধা আসবে যে আমি অনেক পরিচিত হয়ে যাব বা আমাকে অনেক ইনকাম করতে হবে, সেই জিনিসগুলো মাথা থেকে একদম সরিয়ে ফেলে শুধুমাত্র যে আমি এখানে উপস্থাপক হতে এসেছি, আমি উপস্থাপক হব, সেখানে আমি কত টাকা ইনকাম করলাম, কতজন মানুষ আমাকে চিনলো, সেটা একদম ম্যাটার করে না। একদমই তাই। এবং আপু আরেকটা জিনিস, এই যে তোমার কথা থেকে আমার মনে হলো যে অনেক সময় দেখা যায় যে মানুষ কিন্তু এখন খুব স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ, তোমার স্কিল আছে কি না, এখন মানুষ টেলিভিশনে বা যেখানে তুমি যতই ভাইরাল হও না কেন, কে ট্যালেন্টফুল আর কে ট্যালেন্টলেস, এটা মানুষের এখন বিচার বিবেচনা করার যে বিষয়টা এসেছে। ভাইরাল হওয়ার জন্য যে কাজটা বা আমাকে আসলে কাজের জন্য কতজন চেনে, সেটাতে তখন মানুষ কিন্তু এই নিন্দার সম্মুখে তুমি পড়বে। এবং যখন স্কিল ডেভেলপড হয়, মানুষের একটা সুপারস্টিশন থাকে, ও হয়তো এত টাকা কামায়, এতগুলো কাজ করে, এত ও টাকা কামায়। কিন্তু যখন তুমি স্কিলড এবং মানুষ দেখছে যে তোমার কাজটা খুব পারফেকশনের সাথে হয়, তখন মানুষ তোমাকে সম্মান দিতে বাধ্য, কারণ ও তো ওর কাজটা ভালো করে, ও কেন টাকা কামাবে না, ওর তো কামাতেই হবে কারণ ও তো পারে কাজটা। কিন্তু যখন এমনি টাকা কামাচ্ছে এবং যখন তোমার কোনো স্কিল নেই, তখন কিন্তু মানুষ এটাকে আসলে নিন্দার চোখে দেখছে। তো আলটিমেটলি সেটার কোনো ফিউচার নেই, সেটা কিন্তু একটা সার্টেন টাইম। যারা ভাইরাল হয় 5 দিন তারা আছেন, চর্চায় আছেন এবং সেটা শেষ হয়ে যাচ্ছে। এবং ক্লাসিক মানুষরা যারা স্কিল ডেভেলপ করছেন তারা কিন্তু আছেন, কনসিস্টেন্সি আছে। সেই বিষয়গুলো নিয়ে আরও অনেক কিছু নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনারা জানেন যে লেডিস ক্লাব সবসময় সমসাময়িক এবং যুগোপযোগী। যখন যে আলাপ আসলে আপনাদের প্রয়োজন, আড্ডা যেভাবে দিতে আসলে আপনার উপকৃত হন, সেভাবেই আড্ডা দেওয়ার চেষ্টা করছি। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে 09666791234। এই নাম্বারটায় আপনারা কল দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলতে পারেন। নারী বন্ধুরা কল দেবেন শুধু। লেডিস ক্লাব যেহেতু, লেডিস ক্লাবে জুমেও যেহেতু নারী বন্ধুরাই আসতেন, কলের ক্ষেত্রেও নারী বন্ধুরাই নিজেদের মতামত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন। পুরুষ বন্ধুরা আসলেও নিতে পারছি না, সেটাই জানিয়ে নিলাম। ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
এরকম একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের দেশে বেশ কিছুদিন ধরে ইন্টারনেটের যে সংযোগটা সেটা আসলে না থাকার কারণে অনেকেই অনেক বিপাকে পড়ছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, আমরা টেলিভিশনে নানান সংবাদেও দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ফিরিয়ে আনার সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে। একটা সময় যেটা গেল সেই সময়ে আসলে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই প্রভাব পড়েছে ইন্টারনেট টাওয়ারের উপর, ডেটা সেন্টারের উপর, এবং আমাদের দেশে এখন অনেক ব্যবসায়ীরা অনেক চিন্তার মুখে পড়ে গেছেন যে এখন আসলে কিভাবে আবার সেই শুরু থেকেই শুরু করতে হয় কিনা। বিপদ এবং কঠিন পরিস্থিতি গেল বেশ কটা দিন, আমরাও বেশ আতঙ্কে ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক করার একটা চেষ্টা এখনও চলছে, আমাদের ডেটা সেন্টার রিপেয়ারেরও চেষ্টা চলছে, এবং ইন্টারনেট যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা এই কারণে দরকার যে সেটার কারণে এখন আমাদের যে দৈনন্দিন যে কাজ সেগুলো অনেকটাই আটকে আছে, বিদ্যুৎ পরিশোধ থেকে শুরু করে আরও নানান রকম অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে সেই বিষয়ে কথা বলবো। এটা ছাড়া আমাদের কাছে একটা ফোন কল এসে গেছে, আমরা একটা ফোন কল নিয়ে নিই, দেখি কে আছেন সাথে। হ্যালো হ্যালো আপু, শুভ সন্ধ্যা। কণ্ঠ শুনেই চেনা যাচ্ছে সাজি আপু। সাজি আপু, কেমন আছেন আপনি এই পরিস্থিতিতে? আজকে তো দেশ একটু মনে হচ্ছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, এবং আমরাও লেডিস ক্লাবে ফোন কলের মাধ্যমে, যেহেতু ইন্টারনেট নেই, আমরা আবার পুরনো দিনে ফিরে গেছে, এবং আমরা এখন কিছুদিন কোনো রকম ইন্টারনেট সংযোগ ছাড়া ল্যান্ড ফোনের দিনগুলোতে আছি। তো এই সময়টাতে কঠিন পরিস্থিতিতে আসলে আপনার মানসিক অবস্থা এখন কেমন বলেন? ভালো লাগছে, আবার আমি বলি লেডিস ক্লাবের জুমটাকে খুব মিস করছি। প্রতিদিনের সময় আমরা যেহেতু জুমে থাকি, গল্প হয়, আড্ডা হয়, সেটা মিস করছি, নেট নেই। তারপর এভাবে যে আমি যুক্ত হব এটা আমার ভালো লাগছে, মনে হচ্ছে আমি আমার কলেজ লাইফে চলে গিয়েছি। শুধু ফোনের জন্য আমরা অপেক্ষা করে থাকি, টিভি প্রোগ্রামগুলির জন্য অপেক্ষা করে থাকি। এটা আজকে কয়েকদিন বাচ্চাদের নিয়ে আমি ওটাই গল্প করছি যে আমরা কিভাবে ছিলাম, নেট এভাবেই ছিলাম। আমাদের থাকতো খাবার দাবার, ফোন, আবার ফোন যে সবসময় ধরবো সেটা ছিল না। আম্মা দিত, মায়ের সব ফোন রিসিভ করা যাবে না, এগুলি ওদের শেখাচ্ছি। আর যে কোনো পরিস্থিতিতে সবকিছু মেনে নেওয়াই উচিত, মেনে নিতে হবে, এছাড়া কিছু করার নেই। এবং সবার আগে শান্ত থাকতে হবে, বিভ্রান্ত হওয়া যাবে না। আমরা কিন্তু বিভ্রান্তিতে অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলি, তো সেই বিষয়টাতে কিন্তু সচেতন হওয়ার জায়গা আছে। ধৈর্য রাখতে হবে আপু, ধৈর্য নিয়ে আমাদের ওটাই, আমরা সচেতন থাকতে হবে, ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। আমরা ভালো কিছু অপেক্ষায় থাকবো অবশ্যই আপু, আপনাদের সাথে আমরা সবাই আসলে অপেক্ষায় আছি যে খুব জলদি আমরা আবার একইবার আগের মতো চলে আসব পরিস্থিতিতে। এবং সাজি আপুকে অনেক ধন্যবাদ। আমরা এখন আরেকটা ফোন কলে আছি, আমি মনে হয় আরেকটা ফোন কল পেয়েছি। আমাদের সাথে কে আছেন একটু হ্যালো বলবেন? কোথা থেকে? মরিয়ম আপু বলছি। হ্যাঁ জি মরিয়ম আপু, আপনার এখন সার্বিক পরিস্থিতি কেমন, এবং আপনি কঠিন পরিস্থিতিতে সচেতন হবার জন্য কি বলবেন সবাইকে? শুভ সন্ধ্যা অহনা, আশা করি ভালো আছো। ভালো আছি আপু। অতিথিদের দেখে আজকে খুব ভালো লাগছে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো যাকে আপু আজকে খুব সুন্দর একটা কঠিন পরিস্থিতিতে সুন্দর একটা আমাদের বিষয় নিয়ে কথা বলতে আয়োজন করে দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। এই কঠিন পরিস্থিতিতে আমাদের নেক্সাস লেডিস ক্লাব বসে নেই, আমরা সেই কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব আমরা সবাই মিলে সেই কথাবার্তা বলছি। এখানে সচেতনতামূলক কথাবার্তা হচ্ছে, আপুরা বলছেন, আমি শুনেছি, খুব ভালো লাগলো। আমাদের সবার দায়িত্ব আছে, সেই দায়িত্ব দিয়ে আমরা কাজ করব। যে জায়গায় আছি আমরা শান্ত থাকবো এবং সুন্দর সুস্থভাবে মানবিক আচরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশের ভালো করব, যে যেখানে আছি সেভাবে আছি। অনেক ধন্যবাদ মরিয়ম আপু, আপনিও বেশ চমৎকার করেই বললেন। এটা ছাড়া আর কোনো বিকল্প নেই এখন শান্ত থাকা ছাড়া, এবং আস্তে আস্তে যেহেতু আমরা আবার স্বাভাবিক দিনের দিকে যাচ্ছি, তাতে যাতে আবার অস্থিতিশীল সময়টা না চলে আসে। ইন্টারনেট ফিরিয়ে দিলেই যদি মানুষের ভিতর কেওস বা আরও আতঙ্ক বাড়ানো শুরু করে দেয়, এবং একটা মহল যখন ভুল তথ্য ছড়িয়ে তখন যখন মানুষকে একটু কনফিউজ করে দেন, সেটা যাতে না হয়। আরেকটা ফোন কলে চলে যাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কে আছেন সঙ্গে? একটু নাম এবং আপনার ডেজিগনেশন শুনি। হ্যাঁ আমি ইমরানা, আমি গাজীপুর থেকে বলছি। আপু আরেকবার নামটা আমাকে রিপিট করবেন আরেকবার? হ্যাঁ আমি আপনার টেলিভিশনের
ভলিউমটা কমিয়ে দেবেন। গাজীপুর থেকে বলছি আমি। ইমরানা, জি জি, আপনার আজকের বিষয়ে আপনি কিছু বলতে পারেন অথবা কোনো প্রশ্ন থাকলে আমাদের 4 জন বন্ধুর কাছে সেটাও রাখতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের এই অনুষ্ঠানটা দেখি প্রতিদিনই বিকেলে স্কুল থেকে এসে, প্রায়ই দেখি, খুব ভালো লাগে। আমি একজন নারী শিক্ষক, বিশেষ করে মেয়েদের নিয়ে কাজ করি। আর এই অনুষ্ঠানে যদি আমাকে নেওয়ার সুযোগ থাকে তাহলে আমি একটু আবেদনটা রেখে যেতে পারছি। আপু অবশ্যই আপনি আমাদের যে গ্রুপটা আছে নেক্সাস লেডিস ক্লাব, যখন আমাদের ইন্টারনেটের পরিস্থিতি ঠিক হবে তখন আপনি যুক্ত হয়ে যাবেন। মেয়েদের নিয়ে কাজ করি, জি জি, আইসিটি ডিপার্টমেন্টে আছি, এটুআই এর অ্যাম্বাসেডর হিসেবে গাজীপুর জেলা মাধ্যমিক বিদ্যালয়ে আমি সহকারী প্রধান শিক্ষক। আমরা খুব খুশি হব আপনার কাজ এবং আপনার যে এখন যা কিছু নিয়ে ব্যস্ততা আছে এবং সেটা সামাজিকভাবে যদি আমাদেরকে অবশ্যই সাহায্য করে, সেই বিষয়গুলোকে যদি তুলে ধরতে পারি আমরা খুশি হব। এবং সেটার জন্য আপনি অবশ্যই নেক্সাস লেডিস ক্লাব, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, কিছুদিন পর ইন্টারনেট ঠিক হয়ে যাবে তখন আপনি যুক্ত হয়ে যাবেন। আপনি অবশ্যই নিজের কিছু একটা পোস্ট করবেন এবং আসার যে আবেদনটা সেখানে লিখে দিতে পারেন, অবশ্যই আমরা আপনাকে যোগাযোগ করব। ইমরান আপু অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা এই পরিস্থিতিতে যখন চলে আসছি, ইন্টারনেট নিয়ে কথা বলছিলাম এবং অনেকে বলছিলেন যে এখন আমরা পুরনো দিনে ফেরত চলে গেছি। কিছুদিন আগে যখন ইন্টারনেট চলছিল তখন আপু দেখছিলাম যে সঠিক তথ্য আছে আবার ভুল তথ্য আছে এবং মানুষের ভেতর ইন্টারনেটের কারণে কেমন একটা আতঙ্ক হয়ে গেল। যদিও ডেটা সেন্টারেরই ঘটনাটা, যে ডেটা সেন্টারে আগুন লেগে গেছে এবং পুরো দেশের ডেটা বন্ধ হয়ে গেল, সেটা আসলে সরকারিভাবে করা হয়নি। একটা পরিস্থিতি যেহেতু চলছিল সেটাতে আগুন লেগে আমাদের ডেটা এখন বন্ধ হয়ে গেছে, সেটা ঠিক করারও চেষ্টা হচ্ছে। কিন্তু আপনার কি মনে হচ্ছে আপু যে ইন্টারনেটের মাধ্যমে মাঝে মাঝে বিভ্রান্তিটা খুব বেড়ে যায় এবং যে কোনো পরিস্থিতি আরো অস্বাভাবিক হয়ে যাচ্ছিল এবং সেটা ব্যবহারের কোনো দিক নির্দেশনা থাকা উচিত? ইসরাত আপুর কাছে শুনতে চাই। বরাবরই দেখা যায় যে কোনো একটা খবর যদি হয় যে 10, ওটাকে 10 গুণ বাড়ানো হয় ইন্টারনেটের মাধ্যমে। তো এটার একটা ব্যাড ইফেক্ট আছে। কিভাবে সেটা ব্যবহার করব, সেজন্য আমার মনে হয় যে একটা দিক নির্দেশনা আমাদের অলরেডি আছে, গভর্নমেন্ট কিন্তু দিয়েছেন আমাদেরকে আইসিটি মিনিস্ট্রি থেকে। ওটা যদি আমরা ফলো করি, ওটা যদি মেনে চলি, তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর গুজব তো গুজবই, ওই গুজবটা যখন শুনবো আমাকে দুবার ভেরিফাই করতে হবে যে এটা সত্য কি মিথ্যা। আর ইন্টারনেট হয়তো বিগত কিছু বছর ধরে আমরা ইউজ টু, তার আগে কি আমরা ছিলাম না? আমরা ছিলাম, আমরা চলেছি। আমার মনে আছে যে আমি আমার স্বামীর সঙ্গে আমাকে অনেক বছর জাহাজে কাটাতে হয়েছে। আমি 4 মাস 5 মাস পরেও আমি চিঠি পেতাম, একটা চিঠি পেতাম, সেটার আকর্ষণ অনেক বেশি ছিল। ইন্টারনেটের যুগে এখন দেখি যারা জাহাজি মহল আছেন বা যারা জুনিয়র আছে ওদেরকে দেখি মানে সুন্দর করে ওনারা ডেইলি কথা বলছেন। স্যাটেলাইট এত ফাস্ট হয়েছে যে কথা বলতে পারছেন। তাহলে কি হচ্ছে যে বন্ডেডটা যে আমার মনে হয় কমে যায়। যে বন্ডেডটা ছিল যে না নানি বাড়ি যাব, দাদি বাড়ি যাব, প্রতিদিন আমরা কথা বলছি, বা ফ্রেন্ডটার জন্য যে একটা আকুতি থাকে যে ওই ফ্রেন্ডটা ওই জায়গায় থাকে, অমুক দেশে থাকে, তখন হয় কি সেইগুলো কমে যায়। তো যেমন এটা গেলে একটা সাইড যে বন্ডেড কমে যাচ্ছে বিকজ আসক্তি বাড়ছে আমাদের, এটার উপরে বেসড করে আমরা সব কিছু করছি। ভালো কাজ তো অবশ্যই আছে। একটা নেটে যেমন আমি যেখানে কাজ করছি, আমার বিভিন্ন গ্রুপ, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুব কমন এখন দেখবেন, যে সেটা দিয়ে আমি অনেকগুলো কাজ গুছিয়ে ফেলছি, হয়তো আমাকে ফিল্ডে যেতে হচ্ছে না। বাট এটা থেকে আবার দেখা যাচ্ছে যে সবগুলো ইনফরমেশন কারেক্টলি আসছেও না। হ্যাঁ, হয়তো আমাকে কয়েকটা ছবি পাঠিয়ে দিয়ে বললো মানে এখানে এই জিনিসগুলো আছে। আমি যদি ফিজিক্যালি ওখানে না যাই, দেখা যাবে যে কাজটা ওরকম হচ্ছে না, হয়তো একটা স্লট বা দুটো স্লট হচ্ছে। তো ইন্টারনেট ভালো, হ্যাঁ অবশ্যই ভালো। যে কোভিডকালীন সময় আমি স্কুলেও ছিলাম, চালিয়েছি, ভালো চলেছে, বাচ্চারা পড়াশোনা করতে পেরেছে। আবার যদি দেখি উল্টোটাও আছে যে 10 জন মরেছে, 10 লক্ষ হয়ে গেছে। তো সেই জন্য দিক নির্দেশনাগুলো আমাকে বুঝতে হবে, আমার বাচ্চাদেরকে বুঝতে হবে যে আমি কি প্রচার করছি, কি আমি শেয়ার করছি। শেয়ার যে চোখের সামনে যা কিছু আসছে একটা শেয়ার বাটনে দিয়ে দিলাম, এই জায়গাটা থেকে বেরিয়ে আসার একটা জায়গা আছে। প্রপারলি যেটা জানি ওইটুকুনি আমি দিব, না হলে আমি এটা দেখবো না, ইগনোর করে চলে যাব। এবং একইভাবে আমার সঙ্গে যারা আছে তাদেরকে আমাকে ব্রিফ করতে হবে। যেমন আমি সেদিনই ফেস করেছি, অল অফ এ সাডেন বন্ধ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? একজনকে বলে বাকি সবাইকে আমার ব্রিফ করতে হয়েছে যে সকালে কি কাজ হবে না সেটা করতে হয়েছে। এখন যদি আমি বলি যে না আপনি এভাবে করলেন, ওকেও বলেন ওভাবে করতে, কথাটা কিন্তু ওভাবে যাবে না। একজনকে লিডারশিপ দিতে হবে যে প্রপারলি জিনিসটা বুঝিয়ে বলতে পারবে।
বাকিদেরকে ব্রিফ করতে পারবে। ওরকম কাউকে চুজ করতে হবে এরকম পরিস্থিতি। একদমই তাই। এবং সেই সময় আরেকটা কল চলে এসেছে, আমাদের সাথে কে আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন? হ্যালো হ্যালো হানাপু। মমি আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে। এবং মমি আপু, এই যে কঠিন সময়ে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এই ধৈর্যশীলতার আসলে গুণাগুণ নিয়ে আপনার সাথে একটু কথা বলি। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে অনেক মিস করছি আপু, আমি যে এলাকাতে আছি অনেক কষ্টের মধ্যে আছি, তারপরেও জুমারটাকে অনেক মিস করছি। আমি চাচ্ছি যে আমাদের পরিস্থিতিটা ভালো হোক, আমরা সবাই ভালো থাকি, সবার জন্য এই শুভকামনা। এবং এই পরিস্থিতিতে আপনি ধৈর্য ধরে আছেন, তাই না? এখন হলো যা দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে যুক্ত হয়ে আমরা কথা বলতে পারছি, আলাপচারিতা করতে পারছি, সেটাই করতে হচ্ছে এখন। এবং সাহস রাখুন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাক। অনেক ধন্যবাদ মমি আপু। নায়ন আপুর কাছে আসি, ইন্টারনেটের বিষয়টা নিয়ে আপনার কাছে একটু এসে জানতে চাই যে বিভ্রান্তি এবং ইন্টারনেটের স্প্রেডিং, ইন্টারনেটের ক্ষমতা, এগুলো নিয়ে একটু শুনে। ইন্টারনেট থাকাটা তো আসলে আমাদের সবার জন্যই উপকারী, সুবিধাজনক। এবং আমরা তো আসলে এটা ছাড়া ডিজিটাল ওয়ার্ল্ডে এখন আর চিন্তাই করতে পারি না। আমার শুধু কাজ না, আমার হাজব্যান্ডের অফিসও চলে অনেকটা ইন্টারনেট বেসড। তার সাথে প্রতিনিয়তই বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে হয়, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো তো খুবই জরুরি আসলে। জুমে আমরা মিটিং করি, বাট এগুলো কিছু এখন করতে পারছি না। আর গুজব যেটা, সেটা আমি আবার একটু গুজবে কম বিশ্বাস করি। মানে যেটুকু আমি দেখি, আমার চারপাশে দেখি, সেটুকু দেখার মতো করে দেখি, বাট বিশ্বাস যখন করতে হয় তখন আমি অনেক কিছু যাচাই বাছাই করে সেটা করি। তো আমার জন্য এটা অত বেশি প্রভাব ফেলে না। কিন্তু আমার যেটা আমি এখন বলতে যাচ্ছি, লোকজন হয়তো হাসবে, হয়তো বলবে যে এটা কী বলছে। আমার কাছে না এখন ইন্টারনেট ফ্রি লাইফে এখন খুব ভালো লাগছে। মানে আই এম এনজয়িং রাদার মোর। কী কারণে? কারণ ইন্টারনেট থাকাটা তো খুব ভালো, কিন্তু এটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। যেমন আমি নামাজ পড়তে যাচ্ছি, হঠাৎ করে একটা কল আসলো বা মেসেঞ্জারে টিকটিক টিকটিক করে বাজতেই থাকলো। এখন আমি নামাজ পড়বো না, এটা করবো, আমি নামাজেও কনসেন্ট্রেশন দিতে পারছি না। কিন্তু এই যে রিংটোনটা মনে হয় যে আচ্ছা কে দিল, এরকম একটা একটু সরে যায়, বেশি বাজে মনে হয় সেই সময়টা। একটু যে দূরে সরিয়ে রাখবো তো আমার কানটা খাড়া থাকে, আচ্ছা একটা কি ফোন কল আসলো, মানে আমি নামাজ পড়ছি তারপরেও কিন্তু এটা। কিন্তু এখন যেমন একদম পিসফুল একটা সিচুয়েশন। আমি যেমন আমার অনেকগুলো কাজ যেগুলো আমার পেন্ডিং ছিল আমি করতে পারছিলাম না, কারণ আমার নিজেরও তো বিভিন্ন ধরনের কাজ থাকে, মোটামুটি আমার অনেক কাজ থাকে। তো সব মিলিয়ে আমি অনেক কিছু ছিল যেগুলো পেন্ডিং, যেমন তার মধ্যে হচ্ছে আমার 2-1 গল্পের বই পড়া বাকি ছিল, এগুলো আমি শুরু করেছি আবার। তারপরে আমার কিছু রিহার্সাল বাকি ছিল, সেগুলো আমি করছি এখন। আপুর কাছেই আবার আসবো, একটুখানি ধরে নিচ্ছি একটা বিরতি থেকে এসে আপনার ঘরোয়া ইন্টারনেট বিহীন জীবন যেটা কাটছে, একদম সেই মনে হচ্ছে 1994 সাল, সেই সময়টা নিয়ে একটু শুনবো। অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের আড্ডায় থাকুন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। কঠিন সময়ে দেখা যায় ইন্টারনেট কখনো আশীর্বাদ, বেশিরভাগ সময় আশীর্বাদ, আবার কিছু সময় দুঃসংবাদ হয়েও আমাদের জীবনে ধরা দেয়। এবং সেটার নানান রকম পরিস্থিতির শিকার আমরা সময় অসময় অনেকবারই হয়েছি। এবং কোভিডের যে সময়টা, সে সময় ইন্টারনেট ছিল কিন্তু আমাদের বাইরে যাওয়ার সময়টা ছিল না। তো সেই সময় যেরকম আমাদের একটা পারিবারিক বন্ধন ডেভেলপ হয়েছে, তারপরও কিছু কমপ্লেন ছিল যে যারা ঘরে বসে আছি সারাদিন তো মুভি দেখছি, সারাদিন চোখের সামনে ফোনটাই তো আছে, দেখা যাচ্ছে পারিবারিক বন্ধনে কনসেন্ট্রেট করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপুর কাছে আসি যে এখন তো একেবারে মনে হচ্ছে যে ইন্টারনেট নেই, ঘর থেকে বেরোতে পারছি না, একসাথে যা যা কিছুর কমতি ছিল পারিবারিক বন্ধন দৃঢ় করবার, এখন সব চলে এসেছে। কেমন যাচ্ছে আপনার সেই দিন? না, আমার দিনগুলো তো খুব ভালো যাচ্ছে, কারণ আমি যেহেতু বাইরে যেতে পারছি না, আমার কাজ তো সব বাইরেই, আমার ক্লাবের কাজ, বিকজ আমার স্কুল চালানো, আমার গাছ লাগানো, সেমিনার অ্যারেঞ্জ করা, ওয়ার্কশপ, এগুলো তো সব বাইরে গিয়ে করতে হয়, যেগুলো আমি এখন করতে পারছি না। আমার ঘরে আমার অনেক কাজ আমি ঠিক করলাম। যেমন সেদিন আমি আমার কম্পিউটারে অনেক কিছু জমে গিয়েছিল, অনেক বছরের পুরনো অনেক ছবি, অনেক ডেটা, এগুলো আমি ক্লিয়ার করেছি, অনেকটা কম্পিউটার সেভ করেছি আমি। আমার যেমন অনেক আলমারি টালমারি গুছানো ছিল, আমার নিজস্ব কিছু ছিল, এগুলো আমি খুব সুন্দর করে গুছিয়েছি, আমি বইগুলো আলাদা করে রাখতে পেরেছি। আর মজার বিষয় হচ্ছে আজকালকার বাচ্চারা তো ভীষণ রকমের কি বলবো যে টেকনো স্যাভি যেটাকে বলে, তারা তো এখন কি একটা আবিষ্কার করে ফেলেছে যে এই দুর্যোগের সময়ও তারা কিন্তু মুভি ডাউনলোড করতে পারে।
তো সেইখান থেকে আমি আবার বাচ্চাদের কাছ থেকে ধার করে দুটো মুভিও নিয়ে ফেলেছি এবং এটা দেখছিলাম। তো মোটামুটি সময় যাচ্ছে, কারণ আমি অনেকটা সময় আমার নিজের জন্য এবং পরিবার জন্য ইউটিলাইজ করতে পারছি। যেমন খুব কম সময়ে আমি আমার আম্মার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারতাম, হয়তো দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পরে আমি কথা বলছি, বাট আমার শাশুড়ির সঙ্গে মোটামুটি 1 দিন পর পর কথা বলছি। এই সময়টা আমি আমার আত্মীয় স্বজনের খোঁজ নিয়েছি, কারণ তাদেরও তো ইন্টারনেট নেই, আমারও নাই। তো এই সময়টা জানি যে ওরা কিছুটা ফ্রি থাকবে, তো আমি ফোন করে অনেক মুরব্বীদের খবর টবর নিয়েছি এবং আল্লাহর মধ্যে একটু দোয়া কামিয়েছি। বাহ বাহ, চমৎকার চমৎকার সেই বিষয়। এবং আমাদের আরেকটা ব্যাপার হলো সাদিয়া আপুর, যে তুমি যখন এখানে ওখানে যাচ্ছ না কেন, সেটা যে আসলে আমাদের দেশে নারীরা যে নিজের ইচ্ছে মতো স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছে, সেটার একটা প্রমাণ আমার কাছে আছে। চলো সেটাই দেখি। আজকে দেখতে পাচ্ছি তুমি কোথায় আছো সেগুলো একটু আমাদেরকে জানাও। গোপালগঞ্জে, এটা হচ্ছে খুলনা যাওয়ার পথে। কজন তোমরা গিয়েছিলে? এখানে আমরা গিয়েছিলাম টোটাল 4 জন, আর ব্যাক করার সময় আরো এক বাইক, অর্থাৎ 5 জন আমরা ব্যাক করেছে। আচ্ছা, এরকম কি হয় যে কোনো জায়গায় গিয়ে তোমাদের বন্ধু হয়ে যায় এবং তাদেরকে নিয়ে তোমরা ফেরো, এরকম হয়? অনেক বন্ধু এরকম হয় না, বাট ওই সকল জায়গায় এক্সপ্লোর আমরা করি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ছবি। এটা তোমার এখনকার বাইক? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমার এখনকার বাইক। এটা হচ্ছে আমাদের সিএমবিডি গ্রুপ, এখানে সবাই কিন্তু ফিমেল, বোঝার কিন্তু উপায় নেই। হ্যাঁ তা ঠিক, আমি আসলে বুঝতে পারিনি, মাঝে লীনা আপু ছিল সেটা বুঝতে পেরেছি। এবং তোমার বাইকটা দেখে আমার মনে হচ্ছে আমি মনে হয় এটা তুলতেও পারবো না। তুমি এটা কিভাবে চালাও সেটা আমার জানবার দরকার আছে। মাধবপুরে গেছো, বাহ, এবং কি সুন্দর একটা। এটা হচ্ছে চিটাগং গিয়ে এক ফ্রেন্ডের বাইক, যদি কোথাও বাইক ছাড়া যায় সেখানে বাইকের ব্যবস্থা আছে। এটা কি একটা চলমান রাস্তা? এটা হচ্ছে তিনদুতে গিয়ে পড়ে গিয়েছিলাম, বাইক ফালাই নেই, নিজে পড়ে গেছি। যদিও আম্মু দেখলে আমাকে মেরে ফেলবে আজকে, আম্মু জানতো না। এটা কাপ্তাই। বাহ, এটা হচ্ছে আমাদের টোটাল ফিমেল গ্রুপ। এখানে হচ্ছে কাপ্তাইয়ের স্থানীয়রাও আছে। ওই ছবিটাতে বাইক এবং নারী সৌন্দর্য একসাথে দেখা যাচ্ছিল, এটা আবার বেশ সুন্দর। মানে সেখানে আমরা গ্রুপ এভাবে যে সুটেড বুটেড বোঝার কোনো ওয়ে নাই, খুব প্রপার প্রিকশন নিয়ে যায়। এবং তোমরা যেভাবে চালাও আসলে তাতেও বোঝার কোনো উপায় নেই, তাই না? কারণ তোমাদের স্পিড তো আসলে সেই পুরুষ বাইকারদের সমান স্পিডই তোমরা আসলে চালাতে হয় হাইওয়েতে। এই যে লীনা আপু চালাচ্ছে, এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমি। বাহ, স্পেশালি টি গার্ডেন এরিয়া তো খুব ডিফিকাল্ট। এবং তোমার গ্রুপের নানান জন এসে আমাকে বলেছে যে তোমার আসলে রোডের ডিরেকশন এবং কোথায় যেতে হবে, ম্যাপের যে ডিরেকশন, এটা নাকি তোমার উপর সবাই একটু ডিপেন্ড করে যে কোন দিকে যেতে হবে, রোড ডিরেকশন কি, গুগল ম্যাপ কিভাবে চালাতে হয়, এটা তোমার কাছে বেশি ভালো। এটা আসলে কি কোথাও যখন যে আমাদের তো লিডার দেওয়া থাকে, যে লীনা আপু লিড করলে 4 জন 5 জন একটা গ্রুপ, তারপরে একজন। সো আমার সবসময় থাকে যে আমি মজা করে বলি যে মুরগির বাচ্চাগুলোকে আমার কাছে দিবা, আমি সব দেখে দেখে নিয়ে যাব, আমি থাকি পেছনে। এবং মাঝে মাঝে যখন দেখা যাচ্ছে অনেকে আসলে কি স্কুটার আর বাইক মিলে যায়, তো সবসময় থ্রোটলের রেসপন্সটা সেম থাকে না, অনেক সময় দেখা যাচ্ছে ওভারটেক করতে পারছে না। আমি পেছন দিক থেকে সামনে গিয়ে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি, সামনে আগাচ্ছি, পিছনে যাচ্ছি। সো সব মিলার রোডে কিছু রুলস থাকে, কিছু স্পেসিফিক আমি বলবো হচ্ছে যে সাইন্স থাকে। সেই ফর এক্সাম্পল কোথাও উঁচু নিচু আছে, আমরা পা নামিয়ে দিই, আমরা যদি থামতে হয় আমরা হাত এরকম করি। এরকম কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা বাইকাররা বুঝি, যেটা আসলে বিপদ আপদ থেকে অনেকটাই সেভ করে। মানে তোমাদের নিজস্ব দেখা যায় যে এই কারণে কিন্তু তোমাদের একসাথে বসতেও হয়, তাই না? যে আসলে আমরা যখন একটা জায়গায় যাচ্ছি এগুলো হবে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমি এটা বলবো, এবং তোমাদের যেতে যেতে একটা অভ্যেস হয়ে যায় যে তখন সবাই জানে যে কখন কি করতে হবে, কে কি বলতে চাইছে। এবং অনেকগুলো ইউনিভার্সালও, যে ফুয়েল যদি লাগে আমরা ফুয়েল ট্যাঙ্কে এরকম ইয়ে করি যে ফুয়েল আমাদের লোড করতে হবে। সো অনেকগুলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ইন্টারনেট নিয়ে যেহেতু কথা বলছি, সেটা একটু জুড়ে দেই সেই ইয়ের সাথে, যে তোমরা যখন দূরে কোথাও যাচ্ছ, তা আমাদের দেশের সর্বত্র এখন ইন্টারনেট পৌঁছে গেছে, তো সেটা আসলে তোমাকে কিভাবে হেল্প করে, কিংবা সেটার কারণে আসলে তোমাদের এই চলাচল বা এই নারী বান্ধব একটা রোড হয়েছে কিনা ইন্টারনেটের কারণে? যখনই কোথাও যায় আমাদের ডেস্টিনেশন ফিক্স করার সময় গুগল ম্যাপ ইজ আ নেসেসারি থিং, এবং সেখানকার অবস্থা কি, কোনো রাস্তাঘাটের কোনো সংস্কার চলছে কিনা। আমি যদি বলি হচ্ছে তিনদুর রাস্তা সংস্কার চলছে, এবং আমি যদি কোন রুটটা ফলো করলে আসলে আমার যেতে কিলোমিটার বেশি লাগুক, সময় কম লাগবে, টোটালটাই কিন্তু আসলে ইন্টারনেট বান্ধব। যেমন এখন আসলে ইন্টারনেট নাই, আমি যেটা করছি বাসায় বসে বসে আমি আমার ভিডিওসগুলো আমি এডিট করছি, আমার পেজ আছে, আমার চ্যানেল আছে, বাট এখন যেটা করছি আস্তে আস্তে করে টুকে রাখছি যে নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে, যাতে ইন্টারনেটটা আগের মতো রিস্টোর হলেই মোটামুটি হিসাব করবো যে কত কিলোমিটার কতদিন সময় লাগবে, অফিসের প্রপারলি ইয়ে করে একটা ট্যুর হয়ে যাবে। এবং যদি ইন্টারনেট না আসে তাও কি তোমরা ট্যুরে যেতে পারবে, দূরে ট্যুরে কোথাও?
হ্যাঁ, ট্যুরে যেতে পারবো, অবশ্যই পারবো, বাট ওটা হয়তো বা একটু মানে সচরাচর যে আমরা ফ্লেক্সিবিলিটি নিয়ে যাই সেটা হয়তো বা হবে না, বাট যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমরা শান্তা আপুর কাছেও একটু আসি যে এই সময়টাতে অনেকেই বলছেন যে এখন দেখা যায় কি যে অনেক তথ্য, অনেক পড়াশোনা আসলে ইন্টারনেটের জন্য খুব সহজ হয়ে গেছে। যে কোনো একটা শো তুমি যাবে, সেখানে তার আগে তুমি যদি জেনে নিতে চাও, ইন্টারনেট ইজ এ গুড সোর্স। কিন্তু এই যে ইন্টারনেটের বিভ্রান্তি, ইন্টারনেটের বিপদ এবং ইন্টারনেটের প্রয়োজনীয়তা কঠিন সময় মোকাবেলা করার জন্য এই যে ইন্টারনেটের কানেকশনটা নিয়ে একটু তোমার কাছে শুনে। আমি শুরুতে বলবো যে আমরা যখন আর্লি থেকে যখন শো করতাম, আমার মনে আছে তখন আমাদের প্রতিটা শোয়েরই একটা রিসার্চ টিম থাকতো। আমি বিটিভি থেকে বলছি, বিটিভিতে রেগুলার শো করতাম, তখন একজন থাকতেন যে আমাদের শোর গ্রন্থনা এবং গবেষণা, নিশ্চয়ই তুমি খেয়াল করে দেখেছো যে দেখবে বিটিভির নিচে লেখা থাকবে যে গ্রন্থনা ও গবেষণা, যে শোটা নিয়ে যে গবেষণা করবে, হ্যাঁ, সে পড়াশোনা করুক, বই পড়ুক, পত্রিকা পড়ুক, সে তোমাকে শোটা নিয়ে সম্পর্কে রেডি করে দিবে একজন উপস্থাপককে। হ্যাঁ, তো আস্তে আস্তে ইন্টারনেটের কারণে কিন্তু আমরা এখন অনলাইনে দেখে, গুগল দেখে ইজিলি আমাদের আজকের টপিকটা একটু পড়ে নেই, বুঝে নেই, ইনফরমেশন নিয়ে। সবসময় তো স্ক্রিপ্টেড আসলে ভালো লাগে না, নিজের একটু জ্ঞান আসলে থাকলে একটা কাজ করা খুব সহজ হয়, খুব সহজ হয়ে যায়। এবং আরেকটা জিনিস হলো এই যে তুমি বললে বিভ্রান্ত, হ্যাঁ, আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করি, মিডিয়া যখন একটা নিউজ প্রচার করে সেখানে কিন্তু অনেক কিছু বিচার বিবেচনা করে করতে হয়। মিডিয়ারও একটা জবাবদিহিতা আছে, নিশ্চয়ই তুমি সেটা জানো, সেটা পত্রিকা হোক, টেলিভিশন হোক, যে তুমি যখন ওই চেয়ারে বসে কিছু বলবে তোমার কিন্তু একটা জবাবদিহিতা আছে, টেলিভিশনের নিজস্ব জবাবদিহিতা আছে। হ্যাঁ, কিন্তু আমি তুমি সে যে কেউ একটা ইন্টারনেটে তার ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা ইনফরমেশন দিয়ে দিল যেটা সবাইকে বিভ্রান্ত করলো, তার কিন্তু কোনো জবাবদিহিতা নাই। বড়জোর হয়তো তার ফেসবুক আইডিটা বন্ধ হয়ে গেল, কিন্তু সেই খবরটা শুনে আরও 10 জন মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো একটু বিশেষভাবে চিন্তা করতে হয়। এবং আরও যদি আমি তোমাকে বলি যে ইন্টারনেটের কারণে এখন মানে রিসেন্টলি আমরা কি করি, প্রচুর রিল দেখি, আমাদের প্রচুর সময় নষ্ট হয়। হ্যাঁ, এবং এতে কি হয় যে টিকটক বা অনেক কিছু যেগুলো আছে সেগুলো যতটুকু আমাদের মানে আমাদের পজিটিভলি আমাদেরকে ইন্সপায়ার করে, তার চেয়ে কিন্তু নেগেটিভলি ইন্সপায়ার করে। যে হ্যাঁ, মানে আমাদের এখন আমি একটু যদি বলি ভিউর বাণিজ্য হয়ে গেছে। হ্যাঁ, মানে যার যত ভিউ তার পরিচিতি বেশি। আসলে ভিউ বাণিজ্যের জন্য অনেকে কিন্তু মানুষকে ডিস্ট্রাক্ট করতেও আসলে পিছপা হন না, তারা যা ইচ্ছে তাই লিখে দিচ্ছেন। এইটার কারণে আমি বলবো মিডিয়ার কাজের কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত। যে তোমার ভিউ বেশি, তোমার প্রচারণা বেশি, তুমি জনপ্রিয় হয়ে যাচ্ছ, কিন্তু তোমার অনেকের হয়তো অনেক ভালো কোয়ালিটি কাজ করছে বাট যে ভিউ কম, ডিউ টু তার সে হয়তো টিকটকে নাই বা ফেসবুকে অত টাইম দিচ্ছে না বা তার তো রিল নাই। তো এই জিনিসগুলো কিন্তু ইন্টারনেটের যেটা আমরা বলবো যে ভালো দিক খারাপ দিক দুই জায়গাতেই কিন্তু এই জিনিসটা আছে। হ্যাঁ, এবং তুমি যদি সবসময় সচরাচর যা চলছে, যা কিছু আমাদেরকে ভাইরাল করছে সবই আমি শেয়ার দিয়ে দিলাম, সেক্ষেত্রে গণমাধ্যম কর্মী হিসেবে, যেমন তুমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছো, সবাই কিন্তু অথেন্টিক ইনফরমেশনটা তোমার কাছে আশা করে। এদিকে তুমি যদি বিভ্রান্ত হয়ে বা কাউকে বিশ্বাস করে একটা কিছু শেয়ার করে দিচ্ছ না জেনে শুনে, আসলেই একটা দায়িত্ববোধের জায়গা এসেই যায়। প্রিভিয়াসলি আমরা এগুলো দেখেছি যে কেউ আমাদের পরিচিত একজন হয়তো একটা কিছু শুনে সে ভালো মনে করে দিয়ে দিল, আসলে নিউজটা কতখানি ঠিক সেটা না বুঝেই কিন্তু আমরা শেয়ার করে দিই। আমরা মনে করি এটা ভালো, কিন্তু আসলে আমরা যে কোনো নিউজের অথেন্টিসিটিটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমার পেশায় তুমি কি করছো সেই দায়বদ্ধতার একটা এডুকেশন খুব দরকার, খুবই দরকার। এবং আরেকটা জিনিস হলো যে ইন্টারনেটে আমরা বলবো যে ইন্টারনেটের প্রপার ইউজটা, যে আমার মনে হয় যে টাইম নষ্টটাই আমার কাছে মনে হয় বেশি হয়, যে আমরা আমাদের কাজের চেয়ে রিল দেখে সময় নষ্ট করি। একদমই তাই। একটা ফোন আছে, একটা ফোন দেখি, ফোনে কে আছেন বন্ধু, কোথা থেকে বলছেন, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে আমিনা বেগম বলছি। হ্যাঁ জি, আমিনা আপু। হ্যাঁ, আমাকে মনে হয় সবাই চেনে, আমি জুমে বসি না, তারপরেও আমাকে সবাই চেনেন। উপস্থিত সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আপনাকেও অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ হ্যাঁ, আমি খুব মিস করছি জুমের বন্ধুদের, কাউকে আমি দেখতে পাচ্ছি না, ওরা আমার খুবই পছন্দের, খুবই প্রিয় বন্ধু, এবং মানে খুব খারাপ লাগছে। যাই হোক, সবাইটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে আমি একটা খবর দেওয়ার জন্যই যোগ হয়েছি আর কি। আপনারা হয়তো চেনেন, আমাদের বগুড়াই বাড়ি মরিয়ম ইসলাম, বগুড়াই বাড়ি মরিয়ম ইসলাম, উনি বর্তমানে ঢাকাতে মিরপুরে উপস্থিত আছেন বোনের বাসায়।
উনি অসুস্থ, আর ওনার বড় ছেলে মেজর ছেলে আছে বগুড়াতে। জি। তো এই বর্তমানে আজ কয়েকদিন আগে যেদিন কার্ফিউ হয় তার আগের দিন ওনার বড় ছেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই যে উনি এর মধ্যে পড়ে যায় রাস্তার মধ্যে, আহতদের চিকিৎসা মানে সেবা যত্ন করতে গিয়ে জি জি ওখানে সেই ছেলে আহত হয়। মানে পুরো মাজা থেকে নিচ পর্যন্ত পা একেবারে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। জি। এই নিউজটা আমি কাউকে দিতে পারছিলাম না, কারণ অনেকেরই আমার কাছে ফোন নেই, আর যেহেতু নেট বন্ধ আমি পাচ্ছিলাম না। এই নিউজটা দেওয়ার জন্য প্লিজ আমি ফোন দিলাম। আপু আপনার মাধ্যমে যাদের সাথে আপনি যুক্ত হতে পারছেন না তাদেরকে আপনি জানিয়ে দিতে পারলেন। অবশ্যই আমরা দোয়া করছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং সেবা যত্নের মাধ্যমে দ্রুতই আসলে সবকিছু ঠিক হওয়ার একটা চেষ্টা তো আসলে চলছেই আমাদের দেশে। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। যে ছেলেটার ক্ষয়ক্ষতি হলো তার অবশ্যই প্রপার চিকিৎসা আপনারা করাতে পারবেন এবং আপনার মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে এই সংবাদটা আপনার চেনা জানা লোকদের কাছে পৌঁছে যাক। অবশ্যই জরুরি সাহায্য আসুক, সেই প্রত্যাশায় একটা বিরতির সময় হয়ে গেছে। একটা বিরতি নিয়ে চলে আসছে। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর এবং এই সময়টাতে একদম শেষ দিকে চলে এসেছে। আমাদের আজকের যে চারজন বন্ধু আছেন তারা চারজনই বিভিন্ন অঙ্গন থেকে আছেন এবং তাদের প্রত্যেকেরই শেষমেশ এসে অবশ্যই আমাদের দেশের জন্য এবং এখনকার পরিস্থিতির জন্য বা যে কোনো সময় যদি দুর্যোগের কোনো একটা সময় থাকে, সেরকম একটা সময়ে যদি নানান রকম সচেতনতার বিষয় থাকতে পারে, কিছু বলবার থাকতে পারে, আমরা সেই দিকে এগোই, শেষের দিকে এগোই। শান্তাপুকে দিয়ে শুরু করি। যে এই সময়টাতে এসে আসলে শেষমেশ তো কিছু বলার থাকে, কিছু মেসেজ থাকে, সেটাই শুনে একটু। আসলে আমি বলবো যে কোনো দুর্যোগে বা যে কোনো কঠিন সময়, সেটা আমাদের ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আমাদের সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অবজারভেশন পিরিয়ডটা দিতে হবে এবং ওটার সলিউশনের জন্য যে যার জায়গা থেকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, মানে আমার যে জায়গাটা, আমাকে এখানে আমার কাজটা কি, আমার এখানে কাজটা হলো আমাকে অবজার্ভ করতে হবে, আমাকে দেখতে হবে যে কীভাবে জিনিসটা সলভ হচ্ছে। হ্যাঁ, মানে অনেক হই হই রই রই করা অথবা অনেক হাউতাশ না করা, হ্যাঁ, না করা যাবে না। আমি বলবো যে প্রতিটা মানুষেরই যার যার নিজের জায়গা থেকে ধৈর্য ধরা এবং মানে সময় দেওয়া, মানে যে কোনো সিচুয়েশনকে কিন্তু তোমাকে সময় দিতে হবে। হ্যাঁ, যে আজকে আমাদের সবারই খারাপ লাগছে, ইন্টারনেট নাই, আমরা আমাদের ব্যক্তিগত কাজ বা অফিসের কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাট আমরা বলবো সবার স্বার্থে, বড় কোনো স্বার্থের জন্য কিন্তু আমাদেরকে সবার একটু স্যাক্রিফাইস করতে হবে। আজকে আমরা হয়তো 5-6 দিন ধরে আমরা সবাই নানা রকম, কারো বাসাতে ইলেকট্রিসিটি নাই, কারো পানির ব্যবস্থা নাই, কারো বাজারের সমস্যা হচ্ছে বা বাসায় বসে আমরা বোর হয়ে যাচ্ছি। সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে আমার এই স্যাক্রিফাইসের কারণে আমার দেশের বড় কোনো স্বার্থ মানে সলভ হচ্ছে, সমস্যা সমাধান হচ্ছে এবং যে বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে সেটা সমাধানের দিকে যাচ্ছে, সেটা আমাদের সবাই খেয়াল করতে হবে এবং সেই স্যাক্রিফাইসটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। এবং আমার মনে হয় যে পরবর্তীতে যে এই সময়টুকু আমরা পাচ্ছি, আমাদের পরিবার এবং আমাদের যে সবারই যে ঘরের ভিতরে যে কাজগুলো আছে, ঘরের ভিতরে সম্পর্কগুলো যে আছে, আমাদের প্রত্যেকেরই পারিবারিক সম্পর্কে যে সময় দেওয়ার ব্যাপার আছে সেটা দেওয়ার চেষ্টা করা এবং পরবর্তী কাজগুলোর পরিকল্পনা করা যেতে পারে। মানে হতাশ না করে যে অফিস খুললে আমি কি করব, এরপরে আমি কি করব, সেটা আমরা কাগজে সবসময় আপু অফিস চলার সময় কিন্তু একটা কমপ্লেইন থাকে যে আমার ঘরের জন্য কোনো সময় নেই। এখন যখন আমরা ঘরে আছি তখন কমপ্লেইন করছি যে কেন কাজে যেতে পারছি না। তো সেই ক্ষেত্রে যখন যেটা পাচ্ছি সেই সময়টাকে যাতে সর্বোপরি কাজে লাগাতে পারি, সেটাই আসলে মেসেজ। সাদিয়াপুর কাছে আসি, শেষমেশ কিছু মেসেজ যদি দিতে চাও। বেসিক্যালি হচ্ছে এখন আপনি যেটা বললেন ট্রু, যে হাই হতাশ করে লাভ নেই, ধৈর্য তো ধরতেই হবে, কারণ ধৈর্য না ধরে উপায় নেই। আর এই টাইমটাতে আমি বলবো সেলফ ডেভেলপমেন্টের কাজ যদি আমরা করতে পারি, নিজেকে পার্সোনাল টাইম যদি দিতে পারি, নিজের গ্রুমিংয়ের জন্য হোক, ফ্যামিলির সাথে বন্ডিংটা, কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি ইন্টারনেট থাকলে অ্যাপার্ট ফ্রম দ্য পজিটিভ সাইড দেখা যাচ্ছে যে বাবা মা কথা বলছে, আমরা নেট কোনো কিছু করছি, কিংবা খাওয়া টেবিলে হয়তো বা সেপারেট খাওয়া দাওয়া হচ্ছে। মানে দিস ইজ দ্য পারফেক্ট টাইম আসলে ওই বন্ডিংটাকে ব্যাক করা, রিগেইন করা। আর এটা ছাড়াও ওই যে সেলফ ডেভেলপমেন্টের কাজ তো করতেই হবে। আর হ্যাঁ, ইন্টারনেটের একটা ব্যাপার যেটা পজিটিভ তো আছে, বাট আমাদেরকে আসলে জানতে হবে কোথায় থামতে হবে। আমি জাস্ট একটা শেয়ার বাটন দিয়ে দিলাম, কোনো কিছু ভেরিফিকেশন না করে, এটা আসলে খুব ম্যাসিভ একটা ডেঞ্জারের দিকে যায়। সো ওইটাই, আশা করি সব ঠিক হয়ে যাবে। এই টাইমটাকে আসলে সেভাবে ইউটিলাইজ করতে হবে। একেবারেই তাই, স্বাভাবিক দিকেই যাচ্ছি আমরা। নায়নাপুর কাছে আসি, এই শেষ থেকে আগে।
আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবারের দুর্যোগটা তো আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগ না। আমার বাচ্চারাও কিন্তু হয়তো সেই র্যালিতে সেই জায়গাটা অংশগ্রহণ করতে পারছে না, বাট আমি দেখলাম যে তারা আরেকটু সচেতন হয়েছে এই কয়েকটা দিন। আমার মনে হচ্ছে যে আমার ছোট বাচ্চাগুলো কিন্তু আরেকটু বড় হয়েছে। কারণ কি, এই যে একটা শিক্ষা বাচ্চারা যে আমাদেরকে দিল যে না, এই যে জোর গলায় বলাটা, নিজের দাবিটা নিজে বলতে পারছি সবার সামনে, হ্যাঁ, যৌক্তিক হোক অযৌক্তিক হোক আমরা তো শুনছি, এবং এতে করে আমার বাচ্চারাও কিন্তু একটু দেখছে। ওরা যেমন জানতো না কোটা সিস্টেমটা কি, কারণ ওদের প্রয়োজন পড়তো না, ওরা এটা জেনেছে এবং আরও সচেতন হয়েছে, স্বাবলম্বী হচ্ছে। এটা আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে। আর আরেকটা জিনিস আমি যেটা দেখেছি, নিজের কাছ থেকে দেখেছি, চোখে দেখেছি, সেটা হচ্ছে যে একই অ্যাপার্টমেন্টে থাকি কিন্তু কেউ কাউকে আসলে চিনি না। এমন গল্প শুনেছি যে হয়তো মানি মেশিন থেকে মানি তুলতে পারছে না বলে তার হাতের টাকাটা নাই, সে ওইভাবে খরচ করতে পারছে না, সে আতপ চাল খেয়ে আছে, অথচ সে কিন্তু ওই রকম না। হ্যাঁ, সে কিন্তু বাজার করতে পারতো, সে আর একটু ভালো কিছু কিনতে পারতো, কিন্তু সে কিনতে পারছে না। কিন্তু এই প্রবলেমটাই যদি সে নিজের মনে করে একটু বন্ধু বান্ধব বা আমরা যে অ্যাপার্টমেন্টে আছি সেটা শেয়ার করতো, তাহলে আমরা না আসলে একটু হেল্প করতে পারতাম। আসলে এই বিপদটাতে তো একজন আরেকজনের হেল্প করাটাই আসলে একটু হিউম্যানিটির লক্ষণ। তো এটা আমার মনে হয় যে এটা করতে পারলে আর একটু ভালো হয় আমাদের জন্য। একদমই তাই, পারস্পরিক সম্প্রীতিটা এই সময়টাই ডেভেলপ করার সময়। আমি আপু দুর্যোগের বিষয়টা নিয়ে আপনার কাছেও একটু আসি। আমি প্রথমেই স্মরণ করবো আমার মাকে। আমার মা প্রতিদিনই দেখতাম যে যেটুকুন চাল রান্না করতেন তার থেকে একটুখানি সরিয়ে রাখতেন, দুটো দেশলাই রাখতেন, একটা মোমবাতি রাখতেন, এক বালতি পানি ধরে রাখতেন। তো পানি হয়তো আমি ধরে রাখি না, প্রতি রাতেই আমার মনে হয় যে আজকে কালকে গত কিছুদিন থেকে আমি সেটা করছি। আমার বাসায় বরাবরই একটা দেশলাই থাকে, একটা মোমবাতি থাকে। আমার বাসায় ওই এক মুঠ চালের যে প্রশ্ন এসছে সেটা রাখা হচ্ছে, এটা আমি বরাবরই রাখি। চিনি রাখতাম বাচ্চারা যখন ছোট ছিল, তো আমার বাচ্চারা বাইরে থাকে, ওরা বরাবরই বলছে মা তোমার কি গ্রোসারি আছে, মার 2 দিন চলে যাবে। তো জানে যে আমি একটুখানি সরিয়ে রাখি। আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিল ওরাও জানে সেটা, এটা হলো আমার মার শিক্ষা। তো দুর্যোগ আসবে, দুর্যোগ মোকাবেলাও করব, এটা তো ন্যাচারাল ক্যালামিটি। এটাও তো হতে পারতো যে 4 দিন বৃষ্টি হচ্ছে, তার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে, সবসময় থাকতে হবে। আর সবচেয়ে বেশি কাজ হয় যেটা, সেটা হলো লিডারশিপ কোয়ালিটি। একটা লিডার যখন থাকে তখন অনেকগুলো দুর্যোগ কাটানো যায়। যেমন আমি যেখানে আছি আমার সঙ্গে অনেকগুলো লোক কাজ করে, রাত পোহালে ওদের একটা না একটা কিছু মানে আমাদের চলতে থাকে। যারা ক্লিন করছে রোড, বা যারা রোডে আছে কমিউনিটি পুলিশ, বা যারা লেক ক্লিন করছে, ওদের সাথে আমার ইন্টারেকশন করতে হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, একজন লিডার হলো সে যে এটা কোয়ালিটি মানে কুলিয়ে নিতে পারে, কারণ এই দুর্যোগ আসতে যে কোনো সময় যে কোনোভাবে আসতে পারে। তো সেই জন্য দরকার যে ঠান্ডা মাথা, একদম ধৈর্য ধরা, গুজবে কান না দেওয়া, দুর্যোগের জন্য একটু একটু করে জমিয়ে রাখা। ইভেন টাকা পয়সা, যে টাকা পয়সা মানে এতটুকুন আমরা প্রতিদিনই ব্যাংকে গেলে চলে আসবে না। আমার মা বলতেন যে তুমি মনে করবে তোমার এই টাকাটা নেই। তো সেই জন্য গতকালকে আমার হাজবেন্ড বলছিলেন যে টাকা তো ফুরিয়ে এসছে, আমি জানি তোমার কাছে কিছু হলো আছে, সেটা দেখা যাবে। বাহ, চমৎকার। 4 জনের কাছে ভীষণ ভাবে সমৃদ্ধ হলাম, একেবারে শেষ সময় চলে এসেছি। এবং সামনের দিনগুলোতেও লেডিস ক্লাবের মাধ্যমে হোক, নেক্সাসের মাধ্যমে হোক, এবং জাতীয় টেলিভিশনের মাধ্যমে হোক, আমরা আসলে সঠিক তথ্যটা এবং কোন সময় কিভাবে আসলে ঠান্ডা থাকতে হয় সেই বিষয়গুলোই আসলে কথা বলবার চেষ্টা করবো। আপনাদের 4 জনকে অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুরা ছিলেন পুরোটা সময় আমাদের সাথে। আমাদের জুমের আড্ডা না হলেও অনেক নারী বন্ধুরা ফোন কলের মাধ্যমে আমাদের সাথে ছিলেন। যেটা নিয়ে আসলে এত যুদ্ধ, যেটা নিয়ে আসলে এত বিতর্ক, সেগুলোর সব রকম সমাধান আসলে হয়ে গেছে। কোটা প্রথায় 93% মেধার দিকে এখন নজর দেওয়া হয়েছে এবং 5% গিয়েছে মুক্তিযোদ্ধাদের দিকে এবং বাকি 2% নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য ধরে রাখা হয়েছে। তো আমার মনে হয় যে সেটা একটা ভালো সলিউশনের দিকে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করে নেওয়ার একটা চেষ্টা এখন হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই বাইরে নানান রকম অসাবধানতা বা যে কোনো রকম কেয়াস যাতে সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। নাগরিক হিসেবে আমরা যাতে অস্থির না হই, সবসময় সুস্থ থাকি, সঠিক তথ্যের সাথে থাকি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে।